ট্রমাটা পড়ানো হয়েছে, তোমাদের পড়ানো হয়েছে ট্রমা এই বছর? হ্যালো, ট্রমা পড়ানো হয়েছে, ট্রমা ম্যানেজমেন্ট স্যার পড়ানো হয়েছিল। এই বছর এই টার্মে? টপিকসটা ছিল বার্ন এন্ড ট্রমা, ট্রমা এন্ড বার্ন এরকম। আমি ট্রমা ট্রমা ম্যানেজমেন্টটা পড়াইছিলাম, এটা মানে সিবিএস ছিল। তো ঠিক আছে, বার্নের উপর কিছু কথাবার্তা বলি। যে বার্ন তো কোর্স বিভিন্ন স্যাররা পড়াইছে। ডেফিনিশন এখানে দেওয়া আছে, ইজ অ্যান ইনজুরি টু স্কিন অর আদার অর্গান caused by heat, radiation, electricity, friction, or contact with chemicals, or chemical burn বলা, chemical burn। আদার অর্গানের মধ্যে বেশি ইম্পর্টেন্ট হলো রেসপিরেটরি ট্র্যাক, ল্যারিংস, ট্রাকিয়া, লাংস ইনজুরি। এটা বেশি ভেরি ডেঞ্জারাস একটা ইস্যু, যে মোস্ট অফ দ্য পেশেন্ট ডাই due to respiratory tract burn. So we have to exclude the which patient has suffered from respiratory tract injury. কিছু সাইন সিমটম আছে, দেখে বোঝা যাবে। হিস্ট্রি, ভেরি ইম্পর্টেন্ট হিস্ট্রি। বার্ন পেশেন্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে হিস্ট্রি খুব ইম্পর্টেন্ট। কিভাবে সে পুড়ে গেল, কোন ম্যাটেরিয়াল, কি অবস্থায় ছিল, ঘরের মধ্যে এনট্র্যাপমেন্ট ছিল কিনা, কি জিনিস কিভাবে ইয়া হলো, মানে আগুনটা ধরলো, এবং ইয়া করা যাবে যে টেম্পারেচার কত ছিল, কতক্ষণ সে সাস্টেইন করছে, এইগুলা হিস্ট্রি একটা নিতে হবে। দেখা যাবে যে ফেসিয়াল বার্ন, নোজ বার্ন, ওরাল অ্যারাউন্ড দ্য মাউথ, অ্যারাউন্ড দ্য নেক, তারপরে দেখা যাচ্ছে যে নাকের যে হেয়ার আছে, হেয়ার, নেজাল হেয়ার সব পুড়ে পুড়ে গেছে। এগুলাতে তুমি চিন্তা করতে পারবা যে তার এয়ারওয়ে বার্ন আছে। সো এয়ারওয়ে বার্ন ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ইস্যু টু ম্যানেজ দ্য বার্ন পেশেন্ট। সো বার্ন পেশেন্ট, এরকম একটা বার্ন পেশেন্ট যখন আসবে তোমাদের কাছে হসপিটালে, পার্সেন্টেজ বার্ন, সিভিয়ারিটি বার্ন, এগুলো তো পরের কথা, কিন্তু এই পেশেন্টটা টপিক্সকে কিন্তু ট্রমা অ্যান্ড বার্ন। তো এই ট্রমার সাথে বার্ন কেন দেওয়া হয়েছে, যে ইনিশিয়াল ম্যানেজমেন্টটা ট্রমা ম্যানেজমেন্টের মতোই, অ্যাকর্ডিং টু দ্য ATLS গাইডলাইন। এই পেশেন্ট, বার্ন পেশেন্ট আসার সাথে সাথে, অ্যাকচুয়ালি তো বার্ন পেশেন্ট আসবে যাদের মোর দ্যান 15% বার্ন হচ্ছে, তারাই আসবে। কারণ হসপিটাল অ্যাডমিশনের ক্রাইটেরিয়া আছে, যে কি কি অবস্থায় কতটুক বার্ন হলে তাকে অ্যাডমিশন নিতে হবে, হসপিটাল অ্যাডমিশন নিতে হবে। সে একটা পয়েন্ট আছে, মোর দেন 15% বার্ন। সো মোর দেন 15% বার্ন হইলেই কেন হসপিটালে আসতে হবে, কারণ দেয়ার ইজ রিকোয়ারমেন্ট অফ ফ্লুইড। ফ্লুইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, ফ্লুইড তাকে দিতে হবে। এই জন্য মোর দেন 15% বার্ন হলে হসপিটালাইজড হবে। এই পেশেন্ট যখন আসলো, আসার সাথে সাথে তার ATLS গাইডলাইনের মতো প্রথমে অ্যাসেস করতে হবে, প্রায়োরিটি দিতে হবে ABCDEF। হ্যাঁ, এখানে এফটার গুরুত্ব আলাদা। তোমরা জানো ABCD তে কি হয়। হ্যাঁ, এয়ারওয়ে, এতে এয়ারওয়ে, A for airway control, B for breathing and ventilation, C for circulation, D for disability or neurological level, E for এক্সপোজার করতে হবে কোথায় কোথায় বার্ন আছে। আর বার্নের পেশেন্ট কিন্তু ট্রমা অ্যাসোসিয়েটেড ট্রমা থাকতে পারে, কারণ পেশেন্ট প্যানিক হয়ে যায়, লাফালাফি করে, দৌড়াদৌড়ি করে, কোথায় কোন ইনজুরি হয়েছে পেশেন্টও বুঝতে পারে না। কারণ বেশি ব্যথা থাকার কারণে অ্যাটেনশন থাকে টুয়ার্ডস দ্য পেইন। হুম, এই জন্য শেষে আছে এফ। এফ হলো ফ্লুইড রিসাসিটেশন, ফ্লুইড রিসাসিটেশন, ফ্লুইড। এখন কোন পেশেন্টের কি ফ্লুইড দিব, হ্যাঁ, বার্ন পেশেন্টের কি ফ্লুইড দিব, কেন দিব, এগুলো ভেরি ভাইটাল ইস্যু, ভেরি ইম্পর্টেন্ট। আর there any foreign student in this class? Foreign student? No, sir.
How many foreign students in this session and 54 batch in 54 batch? 54 ব্যাচে আছে না, ফরেন স্টুডেন্ট আছে মনে হয়। যাও, আহ, বাংলায় বললে হবে। তো ফ্লুইড ম্যানেজমেন্ট এরা ইম্পর্টেন্ট, আমি কিছু কথা আগে বলে নিচ্ছি, তারপরে স্লাইড আছে অনেকগুলো স্লাইড, প্রায় 60 মতো স্লাইড আছে, আমি ধীরে ধীরে দেখাবো। তবে ভাইটাল ইস্যু সব সময় ধরবে, আমি যে ইম্পর্টেন্ট হাইলাইটস যেগুলো তোমাদের পরীক্ষায় ধরবে এবং জানা খুবই দরকার, এগুলো আমি একটু বলে নিচ্ছি আর কি। হ্যাঁ, ফ্লুইডের ফ্লুইড ম্যানেজমেন্ট, রিগার্ডিং দ্য ফ্লুইড ম্যানেজমেন্ট একটু কথা বলে নেই যে ফ্লুইড ম্যানেজমেন্টের অ্যাজ এ হোল, মানে একবারে ইম্পর্টেন্ট কথা হলো যে ফ্লুইড, কি ফ্লুইড দিবা, কোন পেশেন্টের কি ধরনের ফ্লুইড দিবা। অ্যান্সার হলো যে ধরনের ফ্লুইড লস হয়েছে সেই ধরনের ফ্লুইড আমরা দিব। তাহলে বার্ন পেশেন্টের কি ফ্লুইড দেবো, যে ধরনের ফ্লুইড লস হয়েছে। তাই বার্ন পেশেন্ট আবার ফ্লুইড লস কি? ইয়েস, there is extensive loss of fluid burn patient, আমরা জানি আমাদের সারফেস এপিথেলিয়াম যেটা আছে, epithelial covering whole body, this is the protective layer, it protect from evaporation of the fluid from the body, as well as it also protect from bacterial invasion। তাহলে এপিথেলিয়াম যদি সারফেস এপিথেলিয়াম যদি ডিসরাপশন হয়ে যায়, তাহলে এখান থেকে ফ্লুইড ইভাপোরেশন হয়ে যাবে এবং দেয়ার ইজ চান্স অফ ইনফেকশন। তাহলে কি যাচ্ছে, ফ্লুইড এখান থেকে লস হচ্ছে। কিন্তু কি ফ্লুইড লস হচ্ছে এখানে কিন্তু, যখন অ্যাপিথেলিয়াম ইনট্যাক্ট অ্যাপিথেলিয়ামের যে ফ্লুইড লস হয় ডিউ টু সোয়েটিং, সেটা ইউজুয়ালি ওয়াটার লস হয় এবং স্মল অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড লস হয়। এক্সেসিভ এক্সেসিভ সোয়েটিং এর ক্ষেত্রে কি লস হয়? প্লেন ওয়াটার, স্মল অ্যামাউন্ট অফ সোডিয়াম ক্লোরাইড। আর বলতে পারো যে আহ, কি লস হয়, ওয়াটার এন্ড সোডিয়াম ক্লোরাইড। হ্যাঁ, এটা লস হয় এক্সেসিভ সোয়েটিং এর ক্ষেত্রে, যখন স্কিন ইনট্যাক্ট থাকে। আর এখন যখন স্কিন ইনট্যাক্ট থাকলো না, তখন কিন্তু প্লাজমা লস হয়। প্লাজমা কেন লস হয়? কারণ বার্নের ক্ষেত্রে ওই এরিয়ায় মাইক্রোভাস্কুলেচার ড্যামেজ হয়ে যায়, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়ে যায়। তখন এখান থেকে প্লাজমা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে। তখন এখানে ফ্লুইড, প্লেন ফ্লুইড বলো, হ্যাঁ, এখানে ফ্লুইড প্লাস প্লাজমা, তাহলে প্লাজমা লস হয়ে যাচ্ছে। আর যেখানে যে জায়গায় ড্যামেজ হচ্ছে, ওই জায়গায়, যে জায়গায় বার্ন হচ্ছে, ওই জায়গার মাইক্রোভাস্কুলার তো ড্যামেজ, এন্ডোথেলিয়াল ড্যামেজ হওয়ার কারণে, হ্যাঁ, ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে প্লাজমা রিচ ফ্লুইড ইন্টারস্টিশিয়াল স্পেস আসতেছে, এখান থেকে ফ্লুইড চলে যাচ্ছে, ইভাপোরেশন হয়ে যাচ্ছে। এই এই জন্য প্লাজমা রিচ ফ্লুইড এখানে লস হয়ে যায়, প্লাজমা রিচ ফ্লুইড লস হয়। নট অনলি দ্যাট, এটা হলো প্লাজমা রিচ ফ্লুইডটা ইভাপোরেশন হয়ে এনভায়রনমেন্টে চলে গেল। আরো প্লাজমা, লট অফ প্লাজমা তখন ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে, নট at the site of injury, distant site of the injury. How it is happen? Because if there is burn পরে একটা ইন্টেন্স কেমিক্যাল রিয়াকশন হয়, ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়। ইনফ্লামেটরি মেডিয়েটরস যেগুলো আসে, এগুলা এক্সটেন্সিভলি বডিতে, সারা বডিতে যত জায়গায় ক্যাপিলারি আছে, ইনক্লুডিং দ্য লাংস ক্যাপিলারি, সব ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ করে। তখন ওই ক্যাপিলারি ড্যামেজ হলে ক্যাপিলারি বিকাম ভেরি পোরাস, তখন এই পোরাস ক্যাপিলারি দিয়ে ইন্ট্রাভাস্কুলার স্পেস থেকে প্লাজমা বের হয়ে আসে ইন্টারস্টিশিয়াল স্পেসে এবং হোল বডি ইডিমা হয়ে যায়। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্যার আরেকবার বলেন স্যার। প্লাজমা ব্যাপারটা স্যার আরেকটু বললে ভালো হতো। হ্যাঁ, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, তোমরা রেসপন্স করবা। প্লাজমা লস হয় যদি 15% ব্লাড বার্ন হয়, 15% বার্ন, এবং বার্ন দাম পড়াবো, সিভিয়ারিটি বার্ন পড়াবো, ডেপথ অফ বার্ন পড়াবো, হ্যাঁ, এক্সটেন্সিভ অফ দ্য বার্ন পড়াবো। মাইন্ড ইট যে পার্সেন্টেজ হিসাবে 15% বার্ন, বাট দিস মে বি সুপারফিশিয়াল বার্ন,
this may be partial thickness burn, this may be deep burn। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি প্লাজমা লসের ব্যাপারটা, প্রথমে বলছি যে বার্নের পেশেন্টকে কি ফ্লুইড দেব। বার্নের পেশেন্টকে আমরা কলয়েডাল কলয়েডাল ফ্লুইড দেব, কলয়েডাল প্লাজমা দিব অথবা ব্লাড দেব। ইনিশিয়ালি তুমি ক্রিস্টালয়েড শুরু করো, কিন্তু কোনো ফ্লুইডেই কাজ হবে না। অ্যাকচুয়ালি বার্ন পেশেন্টকে তুমি যদি বাঁচাতে চাও, ফ্লুইড শুরু করবা, ইউরিন আউটপুট মনিটর করবা, কোনো ফ্লুইডেই তোমার কাজ হবে না। যখনই ইনফ্লামেটরি মেডিয়েটরসের যে একটা যে রিয়াকশনটা, ভিসিয়াস সাইকেল রিয়াকশন চলতে থাকবে, এগুলা আহ, বন্ধ না হওয়া পর্যন্ত, ইনফ্লামেটরি রিয়াকশন বন্ধ না হওয়া পর্যন্ত প্লাজমা লস হতে থাকবে। প্লাজমা এক কিরকম, যেখানে বার্ন হয়েছে এইখান থেকে প্লাজমা ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসবে, কারণ ক্যাপিলারি তো ওই জায়গায় ড্যামেজ হয়ে গেছে যেখানে বার্ন হয়েছে। যদি আপনি সুপারফিশিয়াল বার্নের ক্ষেত্রে না এটা, হ্যাঁ, পার্শিয়াল থিকনেস বার্ন আর ফুল থিকনেস বার্নের ক্ষেত্রে, তো এই ওই জায়গাটু যেটুক বার্ন হয়েছে ওই জায়গায় ক্যাপিলারি গুলা ড্যামেজ হয়েছে না? রেসপন্স করো, ক্যাপিলারি ড্যামেজ হয়েছে কিনা? ওই বার্ন এরিয়ায় ক্যাপিলারি ড্যামেজ হয়েছে কিনা, ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়েছে কিনা? Yes, sir. হ্যাঁ, তাহলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ হওয়ার কারণে এখান থেকে প্লাজমা ইন্টারস্টিশিয়াল স্পেসে আসবে না, বাইরে আসবে না। আর তোমার তো সারফেস এপিথেলিয়াম নাই, প্রোটেক্টিভ লেয়ার নাই, তখন প্লাজমা ইভাপোরেশন হয়ে যাবে, বডিতে বের হয়ে যাবে। আর যেই জায়গায় ইনজুরি নাই কিন্তু ইনজুরি হওয়ার কারণে, মানে বার্ন হওয়ার কারণে ওয়াইড স্প্রেড ইনফ্লামেটরি রিয়াকশন হয়েছে, ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়েছে বডির ভিতরে, এই এই এট দ্য সাইট অফ বার্ন এখানে রিলিজ হয়েছে, কিন্তু সার্কুলেশনের মধ্যে হোল বডি সার্কুলেট করতেছে ইনফ্লামেটরি মেডিয়েটরস। এই ইনফ্লামেটরি মেডিয়েটরস যেখানে যেখানে যাচ্ছে, লাংস ক্যাপিলারি বললো, যেখানে যেখানে যাচ্ছে সব জায়গায় এন্ডোথেলিয়াম ইনজুরি করতেছে। তাহলে বডিতে, পুরা বডিতেই যেখানে যেখানে এন্ডোথেলিয়াম ইনজুরি হবে ইনফ্লামেটরি মেডিয়েটরস দ্বারা, সেখানেও ক্যাপিলারি দিয়ে প্লাজমা ইন্টারস্টিশিয়াল স্পেসে আসবে, তখন হোল বডি এডিমা হয়ে যাবে। তাহলে এখানে প্লাজমা কিন্তু কিছু ডাইরেক্ট লস হচ্ছে আর কিছু বডির ভিতরে থাকতেছে, কিন্তু আউটসাইড দ্য ভাস্কুলার কম্পার্টমেন্ট, আউটসাইড দ্য ভাস্কুলার বডি, পুরা বডি ফুলে যাবে, কারণ ক্যাপিলারি লস। এখন দিস পুরা বডি ফুলে যাওয়া, ইট ডিপেন্ডস আপন দ্য সিভিয়ারিটি অফ দ্য বার্ন, এক্সটেন্ট অফ দ্য বার্ন। হ্যাঁ, এটা যদি ম্যাসিভ বার্ন হয়, মেজর বার্ন হয়, সেই ক্ষেত্রে কথাগুলো এরকম আছে। তারপরে আমি বলতেছি যে 15% যদি বার্ন হয়, তারপরেও এই গণনা হতে পারে, অত এক্সটেন্সিভ নাও হতে পারে, অত এক্সটেন্সিভ নাও হতে পারে। তাহলে যেটা বলতে চাচ্ছি যে বার্ন পেশেন্টের কি দিতে হবে, কি লস হয়? প্লাজমা লস হয়, ফ্লুইড প্লাস প্লাজমা লস হয়। কিভাবে লস হয়? ক্যাপিলারি ড্যামেজ হয়। ক্যাপিলারি ড্যামেজ কোথায় ড্যামেজ হয়? এট দ্য সাইড অফ ইনজুরি অ্যাজ ওয়েল অ্যাজ ওয়াইড স্প্রেড। ওয়াইড স্প্রেড যদি হয়, তাহলে যেখানে ক্যাপিলারি, হোল বডিতে তো ক্যাপিলারি আছে, যেখানে ক্যাপিলারি ড্যামেজ হবে সেখান দিয়ে প্লাজমা ইন্ট্রাভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসার জন্য বডি ইডিমা হয়ে যাবে। এটা যদি ইন্টেন্সিটি কম হয় তাহলে হোল বডি ইডিমা হবে না, আর যদি ম্যাসিভ বার্ন হয় তাহলে হোল বডি ইডিমা হবে। হ্যাঁ, আর কিছু চলে যাবে। এজন্য ফ্লুইড, এই যে আমরা ইনিশিয়াল ম্যানেজমেন্টের কথা বলতেছিলাম, যে ইনিশিয়াল ম্যানেজমেন্ট হলো ABCDE এফ। এফ হলো ফ্লুইড রিসাসিটেশন। ফ্লুইড রিসাসিটেশনের জন্য ইম্পর্টেন্ট যে বার্ন পেশেন্টের কি ফ্লুইড দেবা। আর একটা কথা আসবে এর পাশাপাশি, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করবে যে একটা পেশেন্টের বমি হলো, ভমিটিং, এই পেশেন্টের কি ফ্লুইড দিবা? তাহলে তুমি বলো যে ফ্লুইড লস হয়েছে, মনে মনে কি লস হয়েছে চিন্তা করবা, বমিটা কি হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হয়, তাই না? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে বমি হলে তোমরা দিবা যে ক্লোরাইড লস হয়ে গেল। হ্যাঁ, ক্লোরাইড লস হয়, এরপরে সোডিয়াম লস হয়, এগুলার আলাদা মেকানিজম, সুন্দর মেকানিজম আছে। হ্যাঁ, স্টেপ আছে, 4-5টা স্টেপ আছে। তাহলে এই পেশেন্টের ক্ষেত্রে তুমি দিবা যে নর্মাল স্যালাইন। আর যদি একটা পেশেন্টের ডায়রিয়া হলো, ডায়রিয়াতে কি লস হয়?
ডায়রিয়া পটাশিয়াম লস হয়, প্রচুর পটাশিয়াম লস হয়। এখানে দিবা তুমি হার্টম্যান সলিউশন, এগুলো আছে। আমি জাস্ট এগুলা তো এই টপিকস এর মধ্যে না, আমি একটু এক্সাম্পল দিচ্ছি যে কোন পেশেন্টকে কি ফ্লুইড দিবা, কোন পেশেন্টকে কি কি দিবা, ফ্লুইড দিবা। ফ্লুইড, ফ্লুইডের ব্যাপারে আমরা প্লাজমা রিচ ফ্লুইড দিব। সরি ফর ইন্টারাপশন, আমরা এখন সামনের দিকে যাই। বার্নের ডেফিনেশন তো এখানে হয়ে গেল। নেক্সট স্লাইড, নেক্সট স্লাইড। কিছু কথা ইন্ট্রোডাকশনের মতো ম্যানেজমেন্ট অফ বার্ন রিগার্ডিং দ্য মেজরিটি, এগুলা গ্র্যাভিটি জানার জন্য যে বার্নের গ্র্যাভিটি কি। দি মেজরিটি অফ দ্য বার্ন ইনজুরিজ আর মাইনর এন্ড আইদার ডু নট রিকোয়ার এনি ট্রিটমেন্ট অর ক্যান বি ট্রিটেড বাই সেলফ। এটাই করা হয়। একটু পুড়ে গেছে, কেউ কি ডাক্তারের কাছে যায় না, হালকা পাতলা একটু ক্রিম মলম টলম লাগায়, হ্যাঁ, ময়েশ্চার, ইট ইজ গুড, যে এখানে মলম লাগাটাই বেশি ইম্পর্টেন্ট ছিল। একটু পরিষ্কার করলো, মলম লাগালো। Minor, more severe burn can result in significant morbidity and mortality, and they are treated in the burn center. Morbidity কি? Morbidity তোমরা জানো, বার্ন পেশেন্টের কোন কন্ট্রাকচার হয়, হাইপারট্রফিক স্কার হয়, হ্যাঁ, জয়েন্ট গুলা ফিক্সড হয়ে যায়, হ্যাঁ, তাহলে বার্ন পেশেন্টের মরবিডিটি অ্যাজ ওয়েল মর্টালিটি আছে। মেজর বার্নস লিড টু এ প্রোফাউন্ড সিস্টেমিক রেসপন্স, এই যে কথাটা বললাম, এর আগে আমি বলেছি, মেজর বার্ন লিড টু প্রোফাউন্ড সিস্টেমিক রেসপন্স দ্যাট হ্যাজ সিরিয়াস ইফেক্ট অন দ্য পেশেন্টস লাইফ। সিস্টেমিক রেসপন্স, সিস্টেমিক রেসপন্স, সিস্টেমিক রেসপন্স। বার্ন পেশেন্টের কিচ্ছু হবে না যদি সিস্টেমিক রেসপন্স না হয়। আর সিস্টেমিক রেসপন্স ডিপেন্ড করে যে সিভিয়ারিটি অফ দ্য বার্নের উপরে, এক্সটেনশন অফ দ্য বার্নের উপরে। হ্যাঁ, যদি 15% উপরে বার্ন হয়ে যায়, তাহলে দেয়ার ইজ চান্স অফ সিস্টেমিক রেসপন্স। সিস্টেমিক রেসপন্স মানে ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজড ইন দ্য ব্লাড and this is circulated whole body and they damage the capillary endothelium. সিস্টেমিক রেসপন্স কিভাবে বোঝা যায়? আমরা জানি যে ওই যে আছে সামনে সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, মাল্টি অর্গান ডিসফাংশন সিনড্রোম, মাল্টি অর্গান, হ্যাঁ, সিস্টেম ফেইলার, এইগুলার জন্য পেশেন্ট মারা যায়। তোমরা চিন্তা করো, যদি ক্যাপিলারি, লাংসের ক্যাপিলারি, অ্যালভিউলার ক্যাপিলারি যদি ড্যামেজ হয়ে যায়, তাহলে এই পেশেন্টকে আর বাঁচানো যায় না, ডিফিকাল্ট। অনেক কিছুদিন আগে মসজিদে যে ঘটনাটা ঘটলো, 100% মর্টালিটি, যতগুলা ভর্তি হয়েছিল ঢাকা মেডিকেল কলেজে প্রায় সবাই মারা গেছে। তো এই জন্য গ্র্যাভিটিটা বুঝতে হবে বার্ন বার্ন ম্যানেজমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ। Failure to properly treat these injuries will lead to rapid development of organ failure and death. তাহলে পেশেন্টের অর্গান ফেলিয়ার হয়, প্রত্যেকটা অর্গানে ক্যাপিলারি আছে, ক্যাপিলারি ড্যামেজ হয়। তাহলে তোমাকে যদি আরেকটা ক্লাস আছে ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম, অথবা আছে যে মেটাবলিক রেসপন্স টু সার্জারি আর মেটাবলিক রেসপন্স টু ট্রমা, এইগুলা যদি এই ক্লাসটা যদি করো, তাহলে সিস্টেমিক রেসপন্স কি কি ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হয়, কিভাবে ইনফ্লামেটরি মেডিয়েটরস গুলা ক্যাপিলারি ড্যামেজ করে, কিভাবে অর্গান ফেল করে। আমি তো ওদিকে যেতে চাচ্ছি না, একটু অলরেডি হয়তো তোমরা অনেকে জানো। Although most major injuries are treated in burn centers, মেজর ইনজুরি গুলো বার্ন সেন্টারে ট্রিটমেন্ট করা হয়। ইমিডিয়েট এন্ড অ্যাপ্রোপ্রিয়েট ইনিশিয়াল ট্রিটমেন্ট উইল ইমপ্রুভ দ্য আউটকাম। তুমি ইমিডিয়েট যদি কেয়ার না নাও, ইমিডিয়েট কেয়ার না নিলে দেরি হয়ে গেলে, হ্যাঁ, তোমার আউটকামটা আরো খারাপ হয়ে যাবে। এইসব কথা বলা হচ্ছে। Burn are the most common type of trauma worldwide after road traffic accident, fall from height, and interpersonal violence.
তাহলে এগুলা কোন কাইন্ড অফ ট্রমা? মেজর বার্ন, হ্যাঁ, একটা ট্রমা, মেজর সার্জারি, হ্যাঁ, মেজর ট্রমা, এই যে কতগুলা কথাগুলা, যে এগুলাতে সিস্টেমিক রেসপন্স হয়। হ্যাঁ, মেজর সার্জারি, মেজর ট্রমা, মেজর বার্ন, সিস্টেমিক রেসপন্স হয়, সিস্টেম ফেলার হয়ে মারা যায়। সিস্টেম কিভাবে ফেলিওর হয়? মেইন একটা জিনিস মনে রাখো আজকে, যে ইনফ্লামেটরি মেডিয়েটর রিলিজ হওয়ার কারণে the risk of burns tends to increase with lower socioeconomic status, and up to 90% of burn occur in low or middle income countries. এটাই হয়, লো ইনকাম। তুমি হসপিটালে যখন ডিউটি করবা ইন্টার্ন ডাক্তার হিসাবে, তো দেখবা যে মোস্ট অফ দ্য বার্ন পেশেন্ট এরা লো সোশিও কন্ডিশন। আর এগুলা শীতের দিনে খুব বেশি হয়। তাদের তো শীতের দিনে আহ, যারা অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, তারা তো আহ, একভাবে লাইফ লিড করে। আর যারা রাস্তার মানুষ, তারা একভাবে কি করে, তারা এনজয় করে অনেক সময় যে রাস্তায় আগুন ধরা দেয়, আগুন জ্বালাইয়া তারা আহ, শীতের থেকে একটু রেহাই পেতে চায়। তখন আহ, কোন দিক দিয়ে কাপড়ে আগুন লেগে যায় যায় না। তারপরে যারা হাউস ওয়াইফ রুরাল এরিয়ায়, তারা লাকড়ি দিয়ে রান্না বান্না করে, তাদের ওড়না বা শাড়ি হঠাৎ করে লেগে যায়। এই জন্য লোয়ার ইনকাম আর লো সোশিয়াল কন্ডিশনস এর ক্ষেত্রে এই বার্নের ঘটনাটা খুব বেশি ঘটে। আর অ্যাক্সিডেন্টাল যেমন বড় বড় ইন্ডাস্ট্রিতে যে হয়, আহ, সেখানে তো একটা আলাদা কথা, কিন্তু ইউজুয়ালি লো ইনকাম ফ্যামিলিতে বেশি হয়, দেখবা এরা। Exposure to flame is the most common cause among people older than 5 years of age. 5 বছরের উপরে ফ্লেম বার্ন মানে ফায়ার বার্ন হয়, আর 5 বছরের নিচে এই হট ওয়াটার বার্ন হয়। হট ওয়াটার আর হট লিকুইড, হ্যাঁ, হট ওয়েল। এই হট ওয়াটার বার্ন বা হট লিকুইড বার্ন, একে বলে আমরা স্ক্যাল্ড বলি, স্ক্যাল্ড। হ্যাঁ, একে আমরা স্ক্যাল্ড বলি। তাহলে 5 বছরের নিচে লিকুইড বার্ন, হট লিকুইড বার্ন হয়। Most burn 70% occur at home, 13% occur at work, working place. Approximately 95% of burns are accidental, 5% are suicidal, homicidal, self-inflicted. এখন সেলফ ইনফ্লিক্টেড কি? সেলফ ইনফ্লিক্টেড কিছু আছে, এটা মনে করো 0.5% বা 0.001% হতে পারে, ইন্ডিয়াতে বেশি হয়। তারা একটা জায়গায় ইচ্ছা করে পোড়ায়, পায়ের মধ্যে ইচ্ছা করে পোড়ায়, পোড়ায়া ঘা বানায়, এবং ঘা বানাইয়া এরা ভিক্ষা করে। হ্যাঁ, এই রাস্তাঘাটে দেখবা যে আহ, একটা ক্রনিক ওন নিয়ে বসে আছে, ড্রেসিং করে, নিজেই করে, তারপরে আবার ট্রমা করে, আবার সারতে দেয় না। এগুলা শুনলে তোমরা এই বয়সে বলবা যে কি বলতেছে, কিন্তু ইট ইজ দা ফ্যাক্ট, যে ভিক্ষা করার জন্য তারা এই ইনজুরিটা ধরে রাখে। আর রাস্তাঘাটে দেখবা ভিক্ষা করার জন্য ধরো যে একটা ম্যাল মানে ফ্র্যাকচার আছে, ম্যাল ইউনিয়ন, নন ইউনিয়ন, হ্যাঁ, এগুলো তো ভালো ম্যানেজ করা যায়। আমরা যখন রাস্তায় যাই, হ্যাঁ, যেখানে একটু জ্যাম লাগলো, গাড়ির চারিপাশে কি করে আসছে, দেখা যাচ্ছে যে একজনের উন কন্ট্রাকচার আছে। উন কন্ট্রাকচার কোথায়? ফ্লেক্সর সার্ফেসে বেশি হয়, যেমন এলবোতে, ফ্লেক্সর অ্যাসপেক্টে এলবোতে একটা উন কন্ট্রাকশন আছে, হাত সোজা করতে পারে না। এইটা নিয়ে সে ভিক্ষা করতেছে। কিন্তু এটা যদি এটা রিলিজ করা যায়, রিকনস্ট্রাকশন করা যায়, এটা ইট ইজ নট ম্যাটার। আর একটা হাত ঝুলতেছে, মানে আগে ছোটবেলায় ভেঙে গেছিল, এটাকে হাসপাতালে যায় নাই, এটা জোড়া লাগা নাই, হ্যাঁ, এখন ঝুলতেছে। এই ঝোলাটা দেখায় দেখায় সারা জীবন ভিক্ষা করতেছে। আমরা যারা ডাক্তার, তোমরা যারা ডাক্তার হবো, তোমরা জানবা যে সে ভিক্ষা করার জন্য এটা দেখাচ্ছে, এবং সাধারণ মানুষ এটা দেখে তাকে টাকা পয়সা দিচ্ছে। আর এইটা এখনো যদি 25 বছর আগেও তার ফ্র্যাকচার হয়ে থাকে, নন ইউনিয়ন হয়ে থাকে, এটা মুভ করতেছে এবং দেখলে বিপদ, মানে ভয়ঙ্কর লাগতেছে। ইট ইজ নাথিং, দুইটা বোনসের দুইটা এন্ড, হ্যাঁ, শেপ করে এটা প্লেট স্ক্রু হোক, এলিজারভ হোক, এটা লাগানো খুব সম্ভব, কিন্তু তারা এটা করে না। এই সেলফ ইনফ্লেক্টেড কথার মধ্যে এই কথাগুলো বললাম, যে নিজে নিজে তৈরি করা। এখন ক্লাসিফিকেশন অফ বার্ন, বিভিন্ন ভাবে ক্লাসিফিকেশন বার্ন করা যায়। আহ, এটা কজের উপর, কি দ্বারা বার্নটা হয়েছে, মেকানিজম অফ বার্ন। হ্যাঁ, আমরা ধীরে ধীরে আসবো। তারপরে এক্সটেন্ট অফ বার্ন, মানে পার্সেন্টেজ অফ বডি অফ সারফেস এরিয়া বার্ন, পার্সেন্টেজ অফ বার্ন, পার্সেন্টেজ অফ বার্ন। আর একটা হলো
সিভিয়ারিটি অফ বার্ন মানে ডেপথ অফ বার্ন পরীক্ষার সময় ধরা হবে যে বার্ন পেশেন্টের এই যে আমরা যে এক্সটেন্ট অফ বার্ন আমরা দেখি, এক্সটেন্ট অফ বার্ন অর সারফেস এরিয়া বার্ন অর পার্সেন্টেজ অফ দ্য বার্ন, 2 নাম্বার আর কি। এইটা দেখে আমরা কি করি, কি দরকার। আর আবার বলি যে সিভিয়ারিটি অফ দ্য বার্ন যেটা আছে, ডেপথ অফ বার্ন আমরা সবাই বলি, আর ডিগ্রি অফ বার্ন, ফার্স্ট ডিগ্রি, সেকেন্ড ডিগ্রি, থার্ড ডিগ্রি, আর এটা আমরা ধীরে ধীরে আসবো। এইটা দেখে আমরা কি দরকার, এটা দেখার আমাদের কি দরকার, হ্যাঁ। তখন বলবা যে পার্সেন্টেজ অফ দ্য বার্ন ইজ ইম্পর্টেন্ট ফর ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন। দেয়ার ইজ পার প্ল্যান ফর্মুলা ফ্লুইড অ্যাডমিনিস্ট্রেশন কি, পার কেজি বডি ওয়েট, পার্সেন্টেজ অফ বার্ন ইন্টু পার কেজি বডি ওয়েট ইন্টু 4 দিয়ে গুণন দিতে হবে, যতটুক অ্যামাউন্ট আসবে। আমি এটা যেহেতু বেশি ইম্পর্টেন্ট এই জন্য একটু বলে যাচ্ছি যে পার্সেন্টেজ অফ বার্ন দেখে আমরা ফ্লুইড দেওয়ার জন্য কতটুক ফ্লুইড দিব, কতটুক ফ্লুইড আমরা দিব, যে যতটুক বা যত পার্সেন্টেজ বার্ন হয়েছে এটার সাথে আমরা ওয়েট, হ্যাঁ, কত কেজি, হ্যাঁ, তার সাথে 4 যোগ গুণন দিব। এই গুণন দিয়ে যেটা আসবে, যদি এটা 2000 লিটার 2 লিটার হয়, মনে করো যে 4 লিটার 5 লিটার 6 লিটার হয়, এর 1/3 দিতে হবে 8 আওয়ার্স এর মধ্যে, আর রেস্ট দিতে হবে পরবর্তী 16 ঘন্টার মধ্যে। তাহলে আসবে ধীরে ধীরে আসবে। তাহলে আমরা পার্সেন্টেজ অফ বার্ন দেখি হলো ফ্লুইড দেওয়ার জন্য। আর ডেপথ অফ বার্ন কি জন্য দেখি, ডেপথ অফ দ্য বার্ন ফর প্ল্যানিং অফ দ্য ম্যানেজমেন্ট। ডেপথ অফ ম্যানেজমেন্ট এটা কি আমরা কনজারভেটিভ যার সুদ অয়েন্টমেন্ট লাগাবো, হ্যাঁ, অ্যান্টিবায়োটিক অয়েন্টমেন্ট লাগাবো বা সিলভার নাইট্রেট লাগাবো, আহ, নাকি এটা স্কিন গ্রাফট করব, না ফ্ল্যাপ কভারেজ দিব। যদি ফুল থিকনেস বার্ন হয় আর 4th ডিগ্রি বার্ন হয়, বোনস এক্সপোজ, টেন্ডন এক্সপোজ, মাসল এক্সপোজ, এটা তো ইমিডিয়েটলি তোমাকে ফ্ল্যাপ কভারেজ দিতে হবে। আর পার্শিয়াল থিকনেস বার্ন হলে সুপারফিশিয়াল বার্ন আর সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, এগুলো কিচ্ছু দিতে হয় না, ভালো হয়ে যায়। আর ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন, ডিপ বার্ন, এই ক্ষেত্রে 2টা অপশন আছে। ইমিডিয়েট তুমি স্কিন গ্রাফট করো, শেভিং করে স্কিন গ্রাফট করো, অথবা ড্রেসিং করতে থাকো, 1 মাস ধরে ড্রেসিং করতে থাকো, হিল হয়ে যাবে। কিন্তু পরবর্তীতে কন্ট্রাকচার হবে, উন কন্ট্রাকচার হবে, হাইপোটেরস্কার হবে, এগুলা পরবর্তীতে তুমি ধীরে ধীরে ম্যানেজ করতে পারবা। প্লাস্টিক সার্জন এরা সুন্দর করে এটা স্কিন গ্রাফট করবে, জেট প্লাস্টিক করবে, ঠিক করে দিতে পারবে। আমরা ধীরে ধীরে আসতেছি যে কজ ক্লাসিফিকেশন হয় ডিপেন্ড অন দ্য কজ, মেকানিজম, কজের উপর ভিত্তি করে ক্লাসিফিকেশন করা যায়, আর পার্সেন্টেজ অফ বার্ন আর ডেপথ অফ বার্ন। তো পরীক্ষার সময় সাধারণত আমরা যেটা শুনতে চাই বার্নের ক্ষেত্রে, সেটা হলো ওই যে সুপারফিশিয়াল বার্ন, পার্শিয়াল থিকনেস বার্ন, ডিপ বার্ন, এভাবে আমরা করি, শুনতে চাই। ক্লাসিফিকেশন বাই কজ, তাহলে কজ প্রথমটা যে কজটা 2টা কজ এখানে লেখা আছে, একটা থার্মাল আর একটা ইনহেলেশনাল। ইনহেলেশনালটা যে এটা আলাদাভাবে বলা আছে, ইনহেলেশনাল ইনজুরি আলাদাভাবে বলা আছে। আর থার্মালের মধ্যে তো অনেক কিছু হয়। থার্মাল বার্ন দেখো, স্কেল একটা আছে মানে হট লিকুইড বার্ন, কন্টাক্ট বার্ন, কন্টাক্ট কি, কন্টাক্ট হট সাবজেক্ট, হট অবজেক্ট, হট ম্যাটেরিয়াল, তো কন্টাক্টে আসে, শরীরের সাথে টাচ করলো কি, হট সলিড ম্যাটেরিয়াল সাজ এ আয়রন, কুকিং ইউটেনসিলস, এটা কন্টাক্ট বার্ন। যেমন সিগারেট যদি কেউ খাচ্ছে, পাশের লোকের গায়ের সাথে লাগায় দিল, এটা কন্টাক্ট বার্ন। আবার এই সিগারেট যখন ফায়ার করলো, স্টার্টিং অফ দা সিগারেট, হ্যাঁ, লাইটিং, এটা এটা কিন্তু আবার ফ্লেম বার্ন হয়ে যাবে। এই সময় যদি পুড়ে যায় ফ্লেম বার্ন হবে। সো সিগারেট দ্বারা 2টা বার্ন হতে পারে, কন্টাক্ট বার্ন হতে পারে, ফ্লেম বার্ন হতে পারে। আচ্ছা, তাহলে থার্মাল বার্নের মধ্যে স্ক্যাল্ড মানে হট লিকুইড বার্ন আর কন্টাক্ট বার্ন, তারপরে আসে ফ্লেম বার্ন, কেমিক্যাল বার্ন, ইলেকট্রিক্যাল বার্ন। তাহলে থার্মাল বার্নের হেডলাইন গুলো এগুলো মনে রাখতে হবে। ফ্লেম বার্ন মানে কি, যখন এনি সোর্স অফ ফায়ার থেকে আসতে পারে। তো সেই সোর্স অফ ফায়ার কি আছে আমাদের, ইলেকট্রিক চুলা যেটা স্টোভ থেকে আসে, বেশি করে স্টোভ বা চুলা যেটা,
ল্যাম্প থেকে ক্যান্ডেল থেকে আসতে পারে, এনি সোর্স অথবা ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুন ধরে যেতে পারে। ইলেকট্রিক শর্ট সার্কিট সার্কিট থেকে যে হ্যাঁ জিনিসপাতি পুড়ে যায়, আশেপাশের জিনিস পুড়ে যায়, এটা ফ্লেম বার্ন। আর ইলেকট্রিক বার্ন আলাদা জিনিস। যেমন ডাইরেক্ট ইলেকট্রিক সোর্স থেকে যদি কন্টাক্ট আসে তাহলে কারেন্ট যখন পাস হবে বডির ভিতর থেকে তখন আমরা বলবো ইলেকট্রিক বার্ন। কিন্তু ইলেকট্রিকের শর্ট সার্কিট থেকে যেটা সেটার নাম হলো ফ্লেম বার্ন। সেটা তোমাদের মনে রাখতে হবে যে এটা স্কেলড একটা আমরা দেখলাম যে একটা স্কেল, হট লিকুইড বার্ন, কন্টাক্ট বার্ন, ফ্লেম বার্ন, কেমিক্যাল বার্ন, ইলেকট্রিক বার্ন। কেমিক্যাল বার্ন কি তুমি বলবা অ্যাসিড, অ্যালকালি অর করোসিভ এজেন্ট, হ্যাঁ স্ট্রং অ্যাসিড অর অ্যালকালিতে বার্ন হবে। ইলেকট্রিক বার্ন যখন কারেন্ট পাস করে থ্রু দা বডি। ইনহেলেশনাল বার্ন এখানে আসতেছে দ্য রেজাল্ট অফ ব্রিদিং। ইনহেলেশনাল বার্ন হয় কখন, যত নিঃশ্বাস নেওয়ার সময় সুপারহিটেড গ্যাসেস, স্টিম অর নক্সাস প্রোডাক্টস অফ ইনকমপ্লিট কম্বাসন, হ্যাঁ any materials containing কার্বন, এটা যদি ইনকমপ্লিট বার্ন হয়, ইনকমপ্লিট কম্বাসন হয়, তাহলে কার্বন মনোক্সাইড বা কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। কার্বন মনোঅক্সাইড, এই কার্বন মনোঅক্সাইড ইজ ভেরি ডেঞ্জারাস। এরা সেভারেল ওয়েতে ডেঞ্জারাস, সেভারেল ওয়েতে কাজ করে। কার্বন মনোঅক্সাইড কি করে, প্রথমে আহ, 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 হিমো হিমো হিমোগ্লোবিনের সাথে অক্সিজেনকে বাইন্ড করতে দেয় না। কার্বন মনোঅক্সাইড কম্পিট উইথ অক্সিজেন, অক্সিজেনকে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করতে দেয় না, তাহলে তো হয়ে গেল, তাহলে হাইপোক্সিয়া হবে, টিস্যুতে অক্সিজেন রিলিজ হবে না। আর একটা তোমরা জানো যে ডিসোসিয়েশন কার্ভ যেটা আছে, টু দ্য লেফট, আচ্ছা ওগুলো পরের কথা। কার্বন মনোক্সাইড আরো কাজ করে যে আছে, সামনে আমরা বলতেছি, ঠিক আছে। তাহলে কি সুপার হিটেড গ্যাসেস, গ্যাস একটা ড্রাই, এই সুপার হিটেড গ্যাসেস, গ্যাস বলতে এটা একটা ড্রাই এয়ার, একটা হিটেড ড্রাই এয়ার, আর একটা স্টিম। এই দুইটার মধ্যে ডেঞ্জারাস হলো স্টিমটা ডেঞ্জারাস। স্টিমের ল্যাটেন্ট হিট খুব বেশি, 4000 টাইমস গ্রেটার দেন দা হট ড্রাই এয়ার। হট ড্রাই এয়ার আর স্টিম, এই দুইটার মধ্যে অনেক পার্থক্য। এই স্টিমটাই লাং ইনজুরি করে। আর হট ড্রাই এয়ার গ্যাসেস, হ্যাঁ হট ড্রাই গ্যাসেস, আগুন লাগছে তুমি রেসপিরেশন নিচ্ছ, মানে যদি ইন্টারপ্টমেন্ট না হয়, উইদিন দ্য রুমের মধ্যে না হয়, তাহলে যে হট গ্যাসেস তুমি নিচ্ছ, হ্যাঁ এটা তোমার লাংস পর্যন্ত যাবে না সাধারণত। কারণ হলো এই হট গ্যাস হওয়ার কারণে ল্যারিঞ্জিয়াল স্পাজম হবে, ইমিডিয়েটলি গ্লটিক ক্লোজার হয়ে যাবে, আর এই গ্যাসটা লাংস পর্যন্ত যাবে না, সুপ্রা গ্লটিক পর্যন্ত থাকবে, ল্যারিঞ্জিয়াল ইডিমা পর্যন্ত হবে, কিন্তু অ্যালভিওলাইটিস হবে না। কিন্তু এই স্টিম ল্যাটেন্ট হিট বেশি, এটা আলটিমেটলি লাংস পর্যন্ত চলে যায় এবং অ্যালভিওলাইটিস করে, ডিসকমিশন করে, ব্রঙ্কিউল অবস্ট্রাকশন করে। দে কজ থার্মাল ইনজুরি, কেমিক্যাল অ্যালভিওলাইটিস। এই যে মানে কি থার্মাল ইনজুরি, মানে হট গ্যাসেস অর স্টিম, অথবা যে যে ম্যাটেরিয়ালস পুড়ে গেছে, যে প্লাস্টিক পুড়ে গেল, ম্যাট্রেস পুড়ে গেল, এখান থেকে কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হয়, এগুলা কেমিক্যাল অ্যালভিওলাইটিস, পালমোনারি এডিমা করে। Inhalational burns are the most common cause of death among people suffering from fire related burn. এগুলা কথা হলো যে এই জন্য আমরা পেশেন্ট হাসপাতালে আসলেই ফেসিয়াল বার্ন, অ্যারাউন্ড দ্য নেক বার্ন, হ্যাঁ এগুলো চেক করতে হয়, আর হিস্ট্রি নিতে হয় যে কিভাবে বার্নটা হলো, ঘরের মধ্যে এন্ট্রাপমেন্ট হয়েছে কিনা। কারণ হলো ইনহেলেশনাল বার্নের জন্যই বেশি মানুষ মারা যায়, সেই কথা বলা আছে যে ইনহেলেশনাল বার্ন আর দ্য মোস্ট কমন কজ অফ ডেথ এবং পিপল সাফারিং ফ্রম ফায়ার রিলেটেড বার্ন। তাহলে ইনহেলেশনাল বার্ন দুই ভাবে হতে পারে, একটা কেমিক্যাল হয়, যে ম্যাটেরিয়াল পুড়ে গেল, এখান থেকে কেমিক্যাল সাবস্টেন্স রিলিজ হলো, কেমিক্যাল অ্যালভিওলাইটিস, পালমোনারি ইডেমা। তাছাড়া কেমিক্যাল ছাড়াও যদি ড্রাই গ্যাস সুপ্রাগ্লটিক পর্যন্ত করে, আর স্টিম দ্বারা হয় অ্যালভিওলাই পর্যন্ত ড্যামেজ করে। আসতেছে আমরা ধীরে ধীরে। তাহলে ক্লাসিফিকেশন বাই দ্য ডিগ্রি অর ডেপথ অফ বার্ন, এগুলো আমরা বলছি ফার্স্ট ডিগ্রি বার্ন অর সুপারফিশিয়াল বার্ন। ফার্স্ট ডিগ্রি বার্নে এপিথেলিয়াম ড্যামেজ হয় না,
ফার্স্ট ডিগ্রি বার্নের জন্য কোনো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই। বাসায় সবাই জানে যে একটা ক্রিম লাগাইতে হয়। ফার্স্ট ডিগ্রি বার্নে কি শুধু স্কিনের মধ্যে একটা ইনফ্লামেটরি রিয়াকশন হয়, রেডনেস হয়, একটু রেডনেস হয়, ব্লিস্টার হয় না। শুধু রেডনেস হয়েছে, ব্লিস্টার হয় না। রেডনেস হয় আর ব্যথা হয়, পেইন অ্যান্ড রেডনেস। Absence of blisters. The epithelium remain intact, no chance of infection, no fluid is required. এপিথিলিয়াম যদি ইনট্যাক্ট থাকে তাহলে ফ্লুইড ইভাপোরেশন হবে না এবং ইনফেকশনের কোনো চান্স নাই। ইনফেকশন তো আহ, যদি এপিথেলিয়াম ব্রিচ হয় তখন ইনফেকশনের চান্স, মাইক্রো অর্গানিজম ঢুকে যায়। হোয়াট ইজ ইনফেকশন? ইনভেশন অফ দ্য মাইক্রো অর্গানিজম টু দ্য হোস্ট টিস্যু। হিলিং টেক্স প্লেস ওভার এ ফিউ ডেজ উইদাউট এনি রেসিডুয়াল ইফেক্ট। হ্যাঁ, কয়েকদিন মধ্যেই এটা ভালো হয়ে যায়। সানবার্ন আর সিম্পল ফ্লাশ বার্ন আর দ্য টিপিক্যাল এক্সাম্পল। সানবার্ন, যারা সানবার্ন করে তাদেরও দেখা যায় যে তারা স্কিনটা ট্যানিং করার জন্য এটা করে, স্কিন ট্যানিং ইচ্ছা করে করে, হ্যাঁ, সমুদ্র সৈকতে বসে থাকে। এইগুলা হয় সুপারফিশিয়াল বার্ন, কিছুই করার দরকার নাই, একা একাই ভালো হয়ে যায়। বিকজ মনে রাখতে হবে ফার্স্ট ডিগ্রি বার্ন আর সুপারফিশিয়াল বার্নে এপিথেলিয়াম ইনট্যাক্ট থাকে, এপিডার্মিস এপিডার্মিস ইনট্যাক্ট থাকে। সেকেন্ড ডিগ্রি বার্ন অর পার্শিয়াল থিকনেস বার্ন ক্যান বি, এই যে ক্লাসিফিকেশনটা আমরা বলতেছি পরীক্ষার সময় এই ক্লাসিফিকেশনটাই সাধারণত ধরা হয় বাই দ্য ডিগ্রি অর ডেপথ অফ বার্নের উপরে। বাই ডিগ্রি অর ডেপথ অফ দ্য বার্ন জানার দরকার কি? ফর দ্য ম্যানেজমেন্ট পারপাস। হ্যাঁ, এই ক্লাসিফিকেশনটা আমরা জানতে চাই যে হোয়াট আর দ্য ক্লাসিফাই বার্ন। তখন এগুলো বলা হয় যে ফার্স্ট ডিগ্রি বার্ন, হ্যাঁ, সেকেন্ড ডিগ্রি বার্নের মধ্যে দুই ভাবে ভাগ করা আছে, সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন আর ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন। তো সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্নে কি হবে? এপিডার্মিস যাবে, এখানে ড্যামেজ হবে, এপিডার্মিস যাবে, এপিডার্মিস যাবে। এন্ড সুপারফিশিয়াল ডার্মিস মানে প্যাপিলারি ডার্মিস। তোমরা জানো এগুলা যে ডার্মিসের দুইটা লেয়ার, উপরের লেয়ারটাকে বলা হয় প্যাপিলারি ডার্মিস আর নিচের লেয়ারটাকে বলা হয় রেটিকুলার ডার্মিস। আবার এপিডার্মিসের পাঁচটা লেয়ার, হ্যাঁ, এটা তোমরা জানো। আহ, পাঁচটা লেয়ার এপিডার্মিস: স্ট্যাটাম বেজালি, হ্যাঁ, স্ট্যাটাম, হ্যাঁ, স্পাইনোসাম, স্ট্যাটাম গ্রানুলোসাম, হ্যাঁ, স্ট্যাটাম লুসিডাম, স্ট্যাটাম কর্নিয়াম। এই যে এপিডার্মিসের লেয়ার গুলা সব ইনট্যাক্ট থাকে সুপারফিশিয়াল বার্নে। আই সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্নের ক্ষেত্রে এপিডার্মিস ইনভলভ হয়, আর ডার্মিসের প্যাপিলারি ডার্মিসটা, উপরের লেয়ার সুপারফিশিয়াল লেয়ারটা, এটা ড্যামেজ হয়। এগুলা না জানলে তো ম্যানেজমেন্ট করা যাবে না, এগুলো না জানলে গ্র্যাভিটি বুঝবো না। আর বার্ন কি হয়? পিঙ্ক, ময়েস্ট, ব্লিস্টার হয়। এখানে পেইন সেনসিটিভ থাকে। আগেরটাতে পেইন সেনসিটিভ ছিল, ব্লিস্টার ছিল না, শুধু রেডনেস ছিল। এপিথেলিয়াম, এপিডার্মিস ইনট্যাক্ট ছিল। এখানে এপিডার্মিস চলে গেছে, ডার্মিসের কিছু অংশ চলে গেছে। সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, এটা পেইনফুল, ব্লিস্টার্স পেইনফুল, হ্যাঁ, ব্লিস্টার থাকে পেইনফুল থাকবে। Healed by epithelialization both from the skin adnexa, hair follicles, sweat gland and sebaceous glands, এগুলো লাইনিং এপিথেলিয়াম আছে, এখান থেকে গ্রো করে। as well as the epithelium কোত্থেকে আসে? স্কিন অ্যাডেনেক্সা থেকে আসে স্যার। হিল বাই এপিথেলিয়ালাইজেশন, সেই এপিথেলিয়াম কোথায় বাবা? ওখানে তো পুড়ে গেছে। না, এপিথেলিয়াম পুড়ে গেলেও এই যেখানে পুড়ে গেছে তার নিচে স্কিন অ্যাডেনেক্সা আছে। স্কিন অ্যাডেনেক্সা আছে কি? হেয়ার ফলিকুল আছে, সোয়েট গ্ল্যান্ড, এখান থেকে এপিথেলিয়াম গ্রো করবে। as well একটু মার্জিন আছে, একটা মার্জিন, মার্জিন থেকে ইনভেড করবে, ভিতরে চলে আসবে। হ্যাঁ, হিল বাই দ্য সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন, হিল বাই এপিথেলিয়ালাইজেশন উইদাউট এনি রেসিডুয়াল ইফেক্ট, এন্ড ইউজুয়ালি ইট নিড 2 উইকস। উইদিন 2 উইকস এর মধ্যে সে ভালো হয়ে যাবে। আর ক্যাপিলারি রিটার্ন ইজ ক্লিয়ারলি ভিজিবল, মানে ব্লাড সাপ্লাই আছে। তুমি যদি ডার্মিসের মধ্যে যে এক্সটেন্সিভ ব্লাড সাপ্লাই আছে, এরা যদি ডার্মিস ড্যামেজ হওয়া মানে ব্লাড ভেসেল ড্যামেজ হয়ে যাওয়া, ব্লাড ভেসেল থ্রম্বোসড হয়ে যাওয়া ইজ ডেঞ্জারাস। তখন ডিপ বার্ন এবং হিল বাই ফাইব্রোসিস and lead to hypertrophic scar and contracture. ট্রিটমেন্ট ইজ নন সার্জিক্যাল। সো সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন নন সার্জিক্যাল। কি করবা? ওয়েনপেন্ট লাগাবা। হ্যাঁ, কি ওয়েনপেন্ট? সিলভার নাইট্রেট থাকতে পারে, অ্যান্টিবায়োটিক্স, যে কোনো একটা ওয়েনপেন্ট তুমি লাগাবা, ব্যথার ওষুধ দিবা। সিস্টেমিক অ্যান্টিবায়োটিক্স খাইতে পারো এবং খাওয়া উচিত, কারণ হলো এপিথেলিয়াম, এপিডার্মিস যেহেতু ড্যামেজ হয়ে গেছে,
there is invariable chance of a bacterial invasion. So তুমি একটা ক্রিম দিয়ে একটা ব্যান্ডেজ দিয়ে রাখবা, যাতে বাইরের যে ব্যাকটেরিয়া এটা যে না আসতে পারে। ব্যাকটেরিয়া তো আমাদের শরীরের মধ্যে হাজার হাজার কোটি কোটি আছে, স্কিনের মধ্যে থাকে। হ্যাঁ, এই জন্য একটু কভার দিয়ে রাখবা। আর ময়েশ্চারাইজিং এজেন্ট এখানে দিয়ে রাখলে এই সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন ভালো হয়ে যাবে, সার্জারি লাগবে না। ডিপ পার্শিয়াল থিকনেস বার্নে রেটিকুলার ড্যামেজ ইনভলভ, তবে নট ফুল এক্সটেন্ট। হ্যাঁ, তাহলে কি যাবে? এপিডার্মিস যাবে, প্যাপিলারি ডার্মিস যাবে, রেটিকুলার ডার্মিস যাবে। আর আগেরটা শুধু প্যাপিলারি ডার্মিস পর্যন্ত ছিল, তোমরা হয়তো বুঝছো। যাও, রেটিকুলার ডার্মিস ইনভলভ দি অ্যাপিয়ারেন্স ইজ মিক্সচার অফ দ্য রেড এন্ড হোয়াইট, মানে কিছু ব্লাড ভেসেল ড্যামেজ হয়েছে, থ্রম্বোস হয়ে গেছে, আর কিছু জায়গায় আছে ব্লিস্টার থাকে এখানে, এবং এটা লিটল অর নন সেনসিটিভ, বেশি পেইন থাকে না, স্লাইট পেইন থাকে। হ্যাঁ, তুমি যদি পিন দিয়ে এখানে তুমি টাচ করো বা প্রিক করো, পিন প্রিক করলে দেখা যায় পিন প্রিক ব্যথা আছে না ব্যথা নেই। পিন প্রিক করে যদি দেখা যায় যে ব্যথা আছে, তাহলে এটা সুপারফিশিয়াল পার্শিয়াল থিকনেস বার্ন মধ্যে যাবে। আর পিন প্রিক করলে হালকা ব্যথা, ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন। পিন প্রিক করলে কোনো ব্যথাই নাই, ফুল থিকনেস বার্ন। আচ্ছা, কালার ডাজ নট ব্লাঞ্চ অন ডিজিটাল প্রেসার, মানে এখানে ব্লাড সাপ্লাই তুমি চাপ দিবা, ব্লাঞ্চিং হবে, ক্যাপিলারি রিটার্ন হবে। এখানে দেখা যাচ্ছে যে ক্যাপিলারি রিটার্ন ভেরি স্লোলি হয়, হয়তো হয় না। নিড মোর দ্যান 3 weeks টু হিল উইদাউট সার্জারি অ্যান্ড ইউজুয়ালি লিড টু হাইপারট্রফিক স্কারিং এন্ড কন্ট্রাকশন। এই পেশেন্টটার ক্ষেত্রে তুমি সার্জারি করতে পারো, ইমিডিয়েট স্কিন কভারেজ, স্কিন গ্রাফটিং করতে পারো। আর যদি কোনো কারণে ইমিডিয়েট স্কিন কভারিং করতে পারতেছো না, হ্যাঁ, তাহলে তুমি ড্রেসিং করে রাখো। হ্যাঁ, কি করবা? তুমি ওয়েন্টমেন্ট দিয়ে ময়েশ্চারাইজিং ড্রেসিং বলে ব্যান্ডেজ করে রেখে দাও, যাতে ফ্লুইড ইভাপোরেশন না হয়, ইনফেকশন কন্ট্রোল হয়। সেভাবেও ভালো হয়ে যাবে, কিন্তু পরবর্তীতে হাইপারট্রফিক স্কার হয়ে যাবে। এই যে ডিপ পার্শিয়াল থিকনেস বার্ন, দুইটা অপশন আছে, ইমিডিয়েট শেভিং করে স্কিন গ্রাফটিং করে দিলা, অথবা তুমি যদি চাও যে এটা করা সম্ভব না, রোগীর বেশি, লোড বেশি, তাহলে কিছু না, তুমি বলে দিলা, তোমরা এটা জেনে ফেলবে যে তোমরা সবাই মিলে, তোমার স্যার বলবে যে এটা ড্রেসিং দাও, মলম লাগাও, এবং এটা গজ দিয়ে পেঁচা রেখে দাও, অ্যান্টিবায়োটিক দাও, ফ্লুইড দাও, নিউট্রিশন মেনটেন করো, পেইন কিলার দাও, এগুলা তাহলে ধীরে ধীরে হিল হয়ে যাবে। 4 দিন পর এটা করলে হবে, বা প্রথম থেকে একদিন পর। যদি ব্যান্ডেজ ভিজে যায় তাহলে প্রত্যেক দিন, সে অনেক কথা। যা 3rd ডিগ্রি অর ফুল থিকনেস বার্ন, হোল ডার্মিস ইজ ডিস্ট্রয়েড হয়ে যায়। হ্যাঁ, হোল ডার্মিস, পুরাটা। আগে হোল রেটিকুলার ডার্মিস ইনভলভ হয়েছিল, কিন্তু টোটাল না। রেটিকুলার ডার্মিসের নিচে আছে ফ্যাট। হ্যাঁ, এইখানে দেখা যাবে যে হোল ডার্মিস ফ্যাট এক্সপোজড হয়ে আছে, ফ্যাট বানানো, ফ্যাট এক্সপোজ আছে, হোয়াইট হয়, হার্ড লেদারি ফিল, কমপ্লিটলি অ্যানেস্থেটাইজড, কোনো ব্যথা ট্যাথা নাই। এই ক্ষেত্রে যদি সার্কামফেরেন্সিয়াল ফুল থিকনেস বার্ন হয়, হ্যাঁ, এই বার্নটা তুমি স্কিন যদি এখান থেকে উঠে যায়, মানে স্কিন বার্ন হয়ে ওই জায়গায় আসে, এটাই সাধারণ ঘটনা, তখন চার্ড ব্ল্যাক লেদারি দেখা যাবে। এবং এটা যদি ফুল থিকনেস সার্কামফারেন্সিয়াল হয়, অ্যারাউন্ড দ্য আর্মস, অ্যারাউন্ড দ্য লেগস, অ্যারাউন্ড দ্য ট্রাঙ্ক বলতে চেস্ট এন্ড অ্যাবডোমেন। ফুল থিকনেস বার্ন যদি, স্কিন বার্ন যদি অ্যারাউন্ড দ্য আর্ম, ট্রাঙ্ক, সার্কামফারেন্সিয়াল হয়, তাহলে খুবই ডেঞ্জারাস। কারণ এই যে ফুল থিকনেস বার্ন, the skinটা, this skin is very hard, inelastic and fibrous. হ্যাঁ, সেক্ষেত্রে মুভমেন্ট হ্যাম্পার করবে, সেক্ষেত্রে রেসপিরেটরি মুভমেন্ট অ্যারাউন্ড দ্য চেস্ট যদি হয়, তাহলে রেসপিরেটরি মুভমেন্ট হ্যাম্পার করবে। অ্যারাউন্ড দ্য অ্যাবডোমেন হয়, অ্যাবডোমেন দেখা যাবে টাইট হয়ে যাবে। অ্যারাউন্ড দ্য আর্মস হয়ে যায়, লেগ হয়, তাহলে সার্কুলেশন হ্যাম্পার করবে, ডিস্টাল সার্কুলেশন বন্ধ করে ডিস্টাল গ্যাংগ্রিন হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ফুল থিকনেস বার্নের একটা ডেঞ্জারাস কমপ্লিকেশন হলো যে টাইট ব্যান্ড সার্কামফারেন্সিয়াল ডেড স্কিন অ্যারাউন্ড দ্য পার্টস,
এসকারোটমি করতে হবে, আর্জেন্ট এসকারোটমি। ওই যে ডেড স্কিনটা এটা উঠায় ফেলতে হবে, না হলে আহ, ওই জায়গার সার্কুলেশন অথবা রেসপিরেটরি মুভমেন্ট হ্যাম্পার হয়ে যাবে এর ফুল থিকনেস বার্ন। এই ক্লাসিফিকেশনটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। এরপরেও এই ফুল থিকনেস পরেও আর একটা বার্ন আছে, ফোর্থ ডিগ্রি বার্ন বলে। এরপর পরে নিচে যে ফ্যাট আছে, মাসেলস আছে, বোনস আছে ইনভলভ হবে। তুমি যদি দেখো যে ফ্যাট, মাসেলস এন্ড বোনস এক্সপোজ, টেন্ডন এক্সপোজ, ফোর্থ ডিগ্রি বার্ন, এটা কি ট্রিটমেন্ট? দেয়ার ইজ নো ওয়ে অফ কনজারভেটিভ ট্রিটমেন্ট, ডাইরেক্ট ফ্ল্যাপ কভারেজ দিতে হবে। ফ্ল্যাপ কভারেজ না দিলে আন্ডারলাইন টেন্ডনস এবং বোনস পেরিওস্টিয়াম ড্যামেজ হয়ে যাবে। ফোর্থ ডিগ্রি বার্নটা এখানে লেখা নাই। ফোর্থ ডিগ্রি বার্ন হলো ফ্যাট মাসেল এগুলা। ক্লাসিফিকেশন বাই এক্সটেন্ট অফ বার্ন। এন্ড এক্সটেন্ট অফ বার্ন, হ্যাঁ, তুমি কিভাবে পাইবা? মানে এক্সটেন্ট অফ বার্ন বলতে আমরা হলো পার্সেন্টেজ অফ বার্ন। আমরা এর আগে যেটা বলছি পার্সেন্টেজ, এতক্ষণ তো বললাম আমরা ডেপথ অফ বার্নের উপরে, ডেপথ অফ বার্ন বললাম। আর এখন বলতেছি হলো সারফেস এরিয়ার উপরে কত পার্সেন্ট পুড়ে গেছে। এখন কত পার্সেন্ট পুড়ে গেছে, যত পার্সেন্ট পুড়ে যাক না কেন, এটার মধ্যে কিন্তু আবার আগের ক্লাসিফিকেশনটা আছে। যদি 20% হয়, 20% বার্ন, ইট মে বি সুপারফিশিয়াল, ইট মে বি পার্শিয়াল থিকনেস, ইট মে বি ফুল থিকনেস। সো পার্সেন্টেজ অফ বার্নটা আমরা শুধু জানবো এই ফ্লুইড দেওয়ার জন্য। পার্সেন্টেজ অফ বার্ন ক্যালকুলেট কিভাবে করব? এটা ক্যালকুলেটের একটা ইউজুয়াল একটা নিয়ম আছে, কমন নাম, নাম হলো রুল অফ 9। রুল অফ 9, রুল অফ 9 কি? তোমরা জানো হেড নেক 9%, আপার আর্ম 9%, দুইটা 9, লোয়ার আর্ম, লোয়ার লিম, লোয়ার আর্ম না, লোয়ার লিম এক একটা 18%, মানে একটা মধ্যে দুইটা 9 আছে। হ্যাঁ, অ্যান্টোরিয়ারলি বলে 9, পোস্টালি 9, এবং লোয়ার লিম্বের লেফট আছে, রাইট আছে। সো সো লোয়ার লিম যদি দুইটা হয়, তাহলে এখানে প্রত্যেকটা লোয়ার লিম হলো 18%। তাহলে চারটা, দুইটা লোয়ার লিম মিলে হবে চারটা 9 হবে, চারটা 9। তাহলে একটা 9 পাইলে 9, 19, রুল অফ 9, 9 9 9, রুল অফ 9 কতগুলো 9? 11 9 হতে হবে। 9 ইন্টু 11, 99। আর 1% কি? 1% পেরিনিয়াম। এজন্য এটা কিন্তু রুল অফ 9, কিন্তু সব 9 না, 100% পূরণ করে না, 1% বাদ থাকে। সেই 1% হলো পেরিনিয়াম। তাহলে তোমাদের খুঁজে বের করতে হবে রুল অফ 9 এর কি কি 9। একটা 9 হেড নেক, আরো দুইটা 9 হলো দুইটা আপার আর্ম, তাহলে তিনটা হয়ে গেল। আর ট্রাঙ্ক, তারপরে ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে কি? চেস্ট এন্ড অ্যাবডোমেন কে বলা হয় ট্রাঙ্ক। তো অ্যান্টেরিয়র ট্রাঙ্ক আর পোস্টেরিয়র ট্রাঙ্ক। হ্যাঁ, অ্যান্টেরিয়র ট্রাঙ্ক দুইটা 9, পোস্টেরিয়র ট্রাঙ্ক দুইটা 9। হ্যাঁ, আর লোয়ার লিম্বের প্রত্যেকটাই দুইটা 9। আমি এটা তোমাদের আরো ক্লিয়ার করছি। এটা আসলে তোমাদের ইম্পর্টেন্ট এবং মনে থাকবে না বলে আবার বিভিন্ন ভাবে লেখার চেষ্টা করছিলাম। দেখতে পারবো এখানে, এই দেখো, এই যে দেখছি, রুল অফ 9 is used for adult and children older than 10 years, while the Lund and Browder chart is used for children younger than 10 years. Lund and Browder আছে, আমরা অ্যাডাল্ট নিয়ে বেশি ডিল করব। The calculation assumes that the size of child's palm is roughly 1% of the total body surface area. এখন রুল অফ 9 ছাড়াও, হ্যাঁ, আর একটা ওয়ে আছে, যে যে পামটা, পামের এরিয়া। এখন বলবে যে পামটা কি সরানো পাম নাকি চাপানো পাম? হ্যাঁ, পাম ইজ দা 1%। এই পামটা হলো, এটা আমরা আঙ্গুলগুলা অ্যাবডাকশন না করি, তাহলে ছোটখাটো যদি বার্ন হয়, তাহলে হাতটা, পামটা ওখানে দেওয়ার চেষ্টা বা তার সাথে মিলানো, যে 5% হতে পারে, 10% হতে হবে করে। সো পাম ইজ রাফলি 1% অফ দ্য টোটাল বডি সার্ভিস এরিয়া, রুল অফ 9 ছাড়াও। সো হেড নেক দেখা যায় একটা 9,
ইজ আপার লিম্ব, দুইটা লিম্ব যেহেতু দুইটা 9, ইজ লোয়ার লিম্ব, ইজ লোয়ার লিম্বে দেখা যাচ্ছে যে একটা লিম্বে 18 প্লাস 18 চারটা 9 হলো, তো চারটা 9। আর ট্রাঙ্ক, অ্যান্টেরিয়র ট্রাঙ্ক, পোস্টেরিয়র ট্রাঙ্ক মিলা ইচ অ্যাসপেক্ট, হ্যাঁ 18 18 চারটা 9, তাহলে 4 4 8 10 11, 9 ইন্টু 9 11 99 আর 1% হলো পেরিনিয়াম বার্ন। রুল অফ 9, এইভাবে আমরা পার্সেন্টেজ অফ বার্ন, তোমরা রুগী আসার সাথে সাথে এটা পিকচার ড্র করতে হবে। পিকচার ড্র করে পুরা মানুষটার পিকচার ড্র করলাম অথবা ওই পার্টের পিকচার ড্র করলাম, ড্র করে এগুলা ম্যাটার অফ সেকেন্ড, ধাম করে ড্র করে তুমি লিখে দিলে এত পার্সেন্ট বার্ন। এত পার্সেন্ট বার্ন হলে ফ্লুইড কিভাবে দিবা, ফ্লুইড দেওয়ার নিয়ম আছে। ফ্লুইড কিভাবে দিবা আমি তো বললাম যে পার্কল্যান্ড ফর্মুলা হলো, আসবে এখানে পরে বলি। আর রিস্ক ফ্যাক্টরস ফর ডেথ, এগুলা রিস্ক ফ্যাক্টর। যদি এজ 60 উপরে হয়ে যায়, রিস্ক রিস্ক রিস্ক। এরিয়া যদি 40% বার্ন হয়, এজ যদি 60 উপরে হয়, আর এরিয়া অফ দ্য বার্ন 40 উপরে হয়, আর ইনহেলেশনাল ইনজুরি যদি থাকে, এই তিনটে যদি একসাথে থাকে, তাহলে বলবা যে 100% রিস্ক অফ ডেথ। একটা পেশেন্ট পেলা 60 উপরে এবং এরিয়া অফ বার্ন 40% উপরে, আর তার ইনহেলেশনাল ইনজুরি আছে, বার্ন হয়েছে, তাহলে তুমি সারেন্ডার, যে এটা আর বাঁচবে না। তবে তোমাকে কিছু তো করতে হবে, তো কিছু তো করতে হবে। তবে এরকম সাধারণত থাকবে না, 60 উপরে আছে, 15% বার্ন আছে, 20% বার্ন আছে, ইনহেলেশন ইনজুরি নাই, হ্যাঁ, তারপরেও তার রিস্ক আছে। ওই যে 60 জন্য রিস্ক, 40 জন্য রিস্ক, হ্যাঁ, ইনহেলেশন ইনজুরির জন্য রিস্ক। আবার তিনটে একসাথে থাকলে 100% রিস্ক। কজেস অফ হাইপোভলিমিক শক, ভেরি ইম্পর্টেন্ট কথা। এখানে একটু বলছিলাম তোমাকে, হাইপোভলিমিক শক দুইভাবে, ক্যাপিলারি লিকেজ হয়, ক্যাপিলারি লিকেজ হয়, আর আনকন্ট্রোল ফ্লুইড ইভাপোরেশন ডিউ টু ড্যামেজড সারফেস এপিথেলিয়াম, এ আর বি, দুইভাবে বলছি, এটা বোঝানোর চেষ্টা করছি যে কজেস অফ হাইপোভলিমিক শক। তাহলে এখানে হাইপোভলিমিয়া হয় কেন, বার্ন পেশেন্ট হাইপোভলিমিয়া কেন হয়, ক্যাপিলারি লিকেজ হয়। ক্যাপিলারি লিকেজ কেন হয়, একটা হলো ডাইরেক্ট ক্যাপিলারি ইনজুরি হয়, এট দ্য সাইট অফ বার্ন ক্যাপিলারি ড্যামেজ হয়। আর একটা হলো যে কোনো জায়গায় ট্রমা হলে ওখানে ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হয়, যেমন মেজর ট্রমা, মেজর ট্রমার ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটবে, ইনফ্লামেটরি মেডিয়েটরস রিলিজ হবে এবং ওয়াইডস্প্রেড ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ড্যামেজ করবে, ক্যাপিলারি হবে, এন্ডোথেলিয়াম বিকাম হবে পোরাস। এই ঘটনাটা সাধারণত এই যে ক্যাপিলারিতে যে ফ্লুইডটা বের হয়ে আসে, এই যে ইনফ্লামেটরি রিয়াকশন, এইটা ঘটনাটা ঘটে এবং পারসিস্ট থাকে ইউজুয়ালি 24 to 48 আওয়ার্স। এই জন্য 24 to 48 আওয়ার্স পর্যন্ত ক্যাপিলারি লিকেজ থাকে বলে আমরা ফ্লুইডটা 24 to 48 আওয়ার্স পর্যন্ত আমরা ফ্লুইড দেই, কলয়েড ফ্লুইড দেই, ব্লাড ট্রান্সফিউশন করি বার্ন পেশেন্টে, তারপরে আমরা কমায় দেই। কিন্তু আমাদের মেইন ইন্ডিকেটর হলো দেখতে হবে হলো ইউরিন আউটপুট। ফ্লুইড দিচ্ছি ইউরিন আউটপুট আসতেছে না, কারণ ফ্লুইডটা জমা হচ্ছে কোথায়, ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে জমা হচ্ছে, ভাস্কুলার কম্পার্টমেন্টের বাইরে জমা হচ্ছে, হ্যাঁ। কিন্তু এক সময় যখন দেখা যাচ্ছে যে লিকেজ বন্ধ হয়ে গেছে, তখন পেশেন্টের ডাইউরেসিস হতে থাকবে, ডাইউরেসিস, কারণ ওই ফ্লুইড গুলো আবার রিটার্ন ব্যাক করবে। তুমি এর মধ্যে কি দিছো, প্লাজমা দিছো, প্লাজমা, প্লাজমা কলয়েডাল সাবস্টেন্স, হ্যাঁ, কলয়েডাল ফ্লুইড দিছো, তখন তোমার ভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে কলয়েডাল ফ্লুইড আছে, প্রোটিন রিচ ফ্লুইড তুমি দিলা, ট্রান্সমিশন করলা, আর ওদিক থেকে ক্যাপিলারি লিকেজ তো বন্ধ হয়ে গেল, তখন ভাবে কি ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে উল্টা ভাস্কুলার কম্পার্টমেন্টের মধ্যে ফ্লুইড ঢুকতে থাকবে। কারণ এগুলা কলয়েডাল অসমোটিক প্রেসার, যেদিকে কলয়েডাল অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেলস বেশি থাকে সেই দিকে তো ফ্লুইড চলে যায়। ভাস্কুলার কম্পার্টমেন্ট যদি অসমোটিক্যালি অ্যাক্টিভ পার্টিকেল অসমোসিস বেশি থাকে, তাহলে ইন্টারস্টিশিয়াল স্পেস থেকে আবার ভাস্কুলার কম্পার্টমেন্টে আসবে, তখন ফ্লুইড পেশেন্টের ডাইউরেসিস হবে। যা হোক, এগুলা লিকেজ অফ ইন্ট্রাভাস্কুলার ওয়াটার, সল্ট এন্ড প্লাজমা প্রোটিন। তাহলে এখানে একটা কথা বলে রাখি যে এন্ডোথেলিয়াল ড্যামেজ যদি হয়, তাহলে সব টাইপের ফ্লুইডই বের হয়ে আসে,
ওয়াটার বের হয়ে আসে, সল্ট বের হয়ে আসে, প্লাজমা প্রোটিন বের হয়ে আসে। ইন্ট্রাভাস্কুলার ইন্ট্রাভাস্কুলার ফ্লুইড যা আছে কি আছে, ওয়াটার, ইলেকট্রোলাইটস এন্ড প্লাজমা প্রোটিন সবই বের হয়ে আসে, ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে যদি এন্ডোথেলিয়াম ড্যামেজ হয়। আর যদি এন্ডোথেলিয়াম ড্যামেজ না হয়, যেমন ডায়রিয়া, ভমিটিং, তখন কি বের হয়, কি 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 ঘটনা ঘটে? তখন তো আসলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম দ্বারা আহ, কিছু বের হওয়ার কিছু নাই, বমির সাথে অথবা টয়লেটের সাথে বের হয়ে যাচ্ছে। তাহলে বেসিক জিনিস হলো ফ্লুইড কম্পার্টমেন্ট অ্যান্ড সেল, ফ্লুইড কম্পার্টমেন্ট অ্যান্ড কম্পার্টমেন্টের বেরিয়ার। একটা হলো সেল মেমব্রেন, একটা বেরিয়ার, আর একটা হলো ক্যাপিলারি এন্ডোথেলিয়াম, একটা বেরিয়ার। মানে ভাস্কুলার কম্পার্টমেন্ট থেকে যদি ইন্টারস্টিশিয়াল স্পেসে আসতে চায়, তাহলে ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। আমরা যখন অনেক সময় প্রশ্ন করা হবে যে 5% দিয়ে দিব 2 লিটার, 2 লিটার 5% দিয়ে দিব, ফ্লুইডটা কোথায় যাবে? 2 লিটার 5% দিয়ে কেন দিব? কারণ কি? কারণ হলো তার সে ফ্লুইড খায় নাই, রোদের মধ্যে ঘোরাঘুরি করছে, এক্সারসাইজ করছে, লেখা ফ্লুইড কাজ কামে ব্যস্ত ছিল, হ্যাঁ, তখন সে প্লেন ওয়াটার খাবে। প্লেন ওয়াটার কোথায় যাবে? প্লেন ওয়াটার সেলের ভিতরেও যাবে। প্রথমে তো যদি আমরা খাই তাহলে সব জায়গায় যাবে, আর যদি ইনফিউশন করি তাহলে ডাইরেক্টলি ব্লাডে যাবে। কিন্তু ব্লাডে গিয়ে ব্লাডে তো থাকবে না, এটা তো প্লেন ওয়াটার, এরা যাবে সেলের ভিতরে, সব সেলের ভিতরে। ক্যাপিলারি এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট, কিন্তু এরা বের হয়ে যাবে, বাইরে বের হয়ে গিয়ে শরীরের যত ইন্টারস্টিশিয়াল স্পেসে যত সেল আছে সব সেলে যাবে। তাহলে বলতে হবে যে আমরা যদি 2 লিটার পানি খেয়ে ফেলি বা 1 লিটার পানি খেয়ে ফেলি, তোমাদের মধ্যে অনেক দেখা যায় ইয়াং অ্যাডাল্ট আর ছেলেরা আছে 2 লিটার পানি একবারে খেয়ে ফেলতে পারবে, হ্যাঁ। এই পানিটা কোথায় যাবে? পুরা বডিতে যাবে। কেন খাইলা? ব্যস্ত ছিলা, অনেক কাজ করছো, হার্ড ওয়ার্ক করছো, দৌড়াদৌড়ি করছো, হ্যাঁ, কিছু সোয়েটিং হয়েছে, এজন্য প্লেন ওয়াটার খেলা। তাহলে কোথায় যাবে? ইন্ট্রাসেলুলার ভাস্কুলার, ইন্ট্রাসেলুলার সেলের ভিতরে যাবে, ভাস্কুলার কম্পার্টমেন্টে যাবে, ইন্টারস্টিশিয়াল স্পেস দিয়ে মানে ইজিলি পারমিয়াবল। কিন্তু তুমি যদি নর্মাল স্যালাইন খাও, নর্মাল স্যালাইন মানে কি? ওর স্যালাইন খাইলা তুমি 1 লিটার খাইলা বা দিলা, ইনফিউশন করলা, এটা কোথায় যাবে? এটা কোথায় যাবে? এটা যাবে হলো ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকবে, এবং ক্যাপিলারি এন্ডোথেলিয়াম যেটা আছে, দিস ইজ পারমিয়াবল টু ইলেকট্রোলাইটস, সোডিয়াম ক্লোরাইড, এরা ইজিলি ইন্টারস্টিশিয়াল স্পেসে যাবে আর ভাস্কুলার কম্পার্টমেন্টে আসবে। কিন্তু এই যে ক্রিস্টালয়েড আর সোডিয়াম ক্লোরাইড আর নরমাল স্যালাইন আর হার্টম্যান সলিউশন, এগুলা কিন্তু সেলের ভিতরে যায় না, সেলের ভিতরে শুধু প্লেন ওয়াটার যায়। 5% দিয়ে, এটা অনেক কথা বলতে হবে, 5% দিয়ে যেটা, এটা কিন্তু প্লেন ওয়াটার। কারণ 5% দিয়ে, 5% দিয়ে মানে কি? ডেক্সট্রোজিন অ্যাকোয়া। 5% দিয়ে মানে ডেক্সট্রোজিন অ্যাকোয়া। প্লেন ওয়াটারের মধ্যে 5% গ্লুকোজ আছে। এই 5% গ্লুকোজ বডির মধ্যে যাওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি এটা মেটাবলিজম হয়ে যাবে, থাকবে শুধু প্লেন ওয়াটার। এই প্লেন ওয়াটারটা সব জায়গায় যাবে। আর যদি তুমি ক্রিস্টালয়েড দাও, নরমাল স্যালাইন, হার্টম্যান সলিউশন দাও, তাহলে এটা ভাস্কুলার কম্পার্টমেন্টে থাকবে আর কিছু ইন্টারস্টিশিয়াল স্পেস দিয়ে ইন্টারস্টিশিয়াল স্পেসের মধ্যে চলে যাবে। কিন্তু ডাইরেক্টলি সেলের ভিতরে ইউজুয়ালি নট পারমিটেড, সেল ইজ নট ইজিলি পারমিটেড টু দা সোডিয়াম ক্লোরাইড, এগুলা যাবে না। আর যদি একটা পেশেন্টকে কলয়েড দিলা, প্লাজমা দিলা, প্লাজমা, কোন পেশেন্টকে প্লাজমা দিছো? ওই ভমিটিং আর ডায়রিয়া অর্থাৎ এক্সেসিভ সোয়েটিং যা হয়েছে, প্লাজমা দিলা, তাহলে তো এটা ফ্লুইড ওভারলোড হবে। কারণ এই প্লাজমাটা তো ক্যাপিলারি দিয়ে বের হতে পারবে না, কারণ ক্যাপিলারি তো এন্ডোথেলিয়াম ইনট্যাক্ট, ইনট্যাক্ট ক্যাপিলারি এন্ডোথেলিয়াম দিয়ে প্লাজমা প্রোটিন বের হতে পারবে না, ইন্টারস্টিশিয়াল স্পেসে যেতে পারবে না, ভাস্কুলার ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেড়ে যাবে, ভলিউম ওভারলোড হয়ে পেশেন্ট মারা যেতে পারে যদি এল্ডারলি এজ হয়, এল্ডারলি এজ হয়। আর যদি ক্রিস্টালয়েড দাও, এল্ডারলি এজ হইলেও ইনিশিয়ালি তো তার ইন্ট্রাভাস্কুলার ভলিউম বেড়ে যাবে, ইনিশিয়ালি তার ফ্লুইড ওভারলোড হতে পারে। এই জন্য কোন পেশেন্টকে কোন ফ্লুইড দিবা, এগুলোর একটা ব্যাপার স্যাপার আছে, এটা চিন্তা করে, এটা আলাদা লেকচার আছে।
Now, leakage of intravascular water, salt, and plasma protein occur through the porous capillary bed into the interstitial space. এই জন্য edema হবে। Uncontrolled fluid evaporation due to damage surface epithelium. আমি আগেই বলছি যে তার প্লাজমা লস হয়, ফ্লুইড লস হয় কিভাবে? একটা ইভাপোরেশন হয়ে আর একটা ক্যাপিলারি লিকেজ হয়ে। ক্যাপিলারি লিকেজ আমি এখানে যেটা বলতে যাচ্ছি, আদার দেন ইনজুরি সাইট, অন্য জায়গায়, যেমন লাং পালমোনারি এডিমা হবে। হাইপোভলিমিক শক কি জন্য হয়? এটা লস অফ সার্কুলেটিং প্লাজমা ভলিউম, প্লাজমার মধ্যে যা যা থাকে সব ইন্টারস্টিশিয়াল স্পেসে চলে আসে এবং ইভাপোরেশন হয়ে যায়। সারফেস এরিয়া যদি 40% হয় তাহলে এগুলা সব ইভাপোরেশন হয়ে যাবে। তখন কি হবে? রেড ব্লাড সেল থাকবে, হোয়াইট ব্লাড সেল থাকবে, কিছু প্লাজমা প্রোটিন থাকবে, আর লিকুইড হিমো কনসেন্ট্রেশন হবে, হাইপোভলিমিয়া হবে। হাইপোভলিমিয়া হলে সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হবে, সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে নরঅ্যাড্রিনালিন রিলিজ হয়। নরঅ্যাড্রিনালিন পেরিফেরাল ভ্যাসো কনস্ট্রিকশন করে। নরঅ্যাড্রিনালিন হলো স্মল ভেসেল কনস্ট্রিকশন করে, এই জন্য কুল অ্যান্ড ক্লামি স্কিন হয়। হাত পা ঠান্ডা হয়ে গেছে বলে, হাত পা ঠান্ডা হয়ে গেছে, কারণ এটা ফ্লুইড ভলিউম কমার কারণে, নরঅ্যাড্রিনালিন রিলিজ হওয়ার কারণে ভ্যাসো কনস্ট্রিকশন। স্কিনের ভেসেল যদি কনস্ট্রিকশন করে তাহলে এখানে সার্কুলেশন আসবে না, আর স্কিনের সার্কুলেশন কয়েক ঘন্টা দরকার নাই। এখন হাইপোভলিমিয়া হয়ে গেছে, এখন কি করতে হবে? এর বডির অটোমেটিক ফিজিওলজি স্টপ দ্য সার্কুলেশন টু দ্য স্কিন অ্যান্ড মাসেল, বাট গিভ দ্য সার্কুলেশন টু দ্য ভাইটাল অর্গানস। ভাইটাল অর্গান, ব্রেন, হার্ট, এগুলো ভাইটাল অর্গান। ব্রেন, হার্ট, কিডনিতেও অনেকক্ষণ ব্লাড সার্কুলেশন না হলে কি সমস্যা হয় না, কিন্তু ব্রেন, হার্ট। তাহলে ইনিশিয়ালি যদি হাইপোভলিমিয়া ব্লাড যদি বডিতে না থাকে, যে কোনো কারণে যদি হিমোরেজ হয় অথবা এটা ইভাপোরেশন হয়ে চলে যায়, স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ভলিউম আছে, সেক্ষেত্রে অটোমেটিক ফিজিওলজি হলো পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে। পেরিফেরাল ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার কারণে স্কিন একটা লার্জেস্ট অর্গান, স্কিনে কোনো ব্লাড সাপ্লাই থাকবে না, স্কিন ঠান্ডা হয়ে যাবে। তারপরে হবে কি? জিআই ট্র্যাক্টের মধ্যে ব্লাড সাপ্লাই কমে যাবে। জিআই ট্র্যাক্টে ব্লাড সাপ্লাই ইমিডিয়েট দরকার নাই, এটাও কমে গেল। আর যতটুকু ব্লাড থাকলো সেটা ব্রেন, হার্ট, ব্রেন, হার্ট এবং কিডনিতে এই সার্কুলেশন দিব। এজন্য এটা হলো বডির ফিজিওলজি, আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছে। যে তারপরেও যদি তুমি ফ্লুইড না দাও, যদি আনরিকগনাইজ থাকে, হ্যাঁ, পেশেন্ট, তাহলে তো আর তাকে তুমি বাঁচাইতে পারবা না। বডির ফিজিওলজির মাধ্যমে, বডির ফিজিওলজির মাধ্যমে কম্পেনসেট করলো। তার এখানে বলতেছে এই পেশেন্টটি তখন বলা হবে যে শক। শকের মধ্যে আবার আছে ওভার্ট শক, কনসিল শক, হ্যাঁ, রিভিল শক, এরা আছে। এটা প্রথম পর্যায়ে থাকবে যে অকাল বা অকাল শক, যে শকটা বাইরে থেকে বোঝা যাচ্ছে না। কিন্তু এই পেশেন্টের দেখা যাবে যে পালস বেড়ে গেছে, ইউরিন আউটপুট কমে গেছে, পেরিফেরি কুল হয়ে গেছে। নিড ফ্লুইড, এই পেশেন্টকে ফ্লুইড দিতে হবে, দিলে সব সিস্টেম রিভার্স করবে। প্রথমে তো পেশেন্টের নিজেই এটা কম্পেনসেট করলো। Plasma protein in the interstitial space draw intravascular fluid causing generalized edema. এগুলা বলছি বারবার, আশা করি অনেকেই বলছে। উইথ হাইপোভলিমিয়া এন্ড হাইপোটেনশন হয়। Need colloid and blood transfusion in burn patient to keep intravascular volume normal or near normal. আমাদের ইন্ট্রাভাস্কুলার ভলিউম এইটা নর্মাল রাখা খুব দরকার, কারণ ব্রেনের মধ্যে যদি কয়েক সেকেন্ড সার্কুলেশন না পায় তাহলে তো সে আনকনশাস হয়ে যাবে। আনকনশাস হয়ে যাবে। এই জন্য ইন্ট্রাভাস্কুলার ভলিউম যদি নর্মাল রাখতে হয় তাহলে কলয়েড দিতে হবে, ব্লাড দিতে হবে। এখন কথা হলো ব্লাড কেন দিব? ব্লাড দিতে হবে বার্ন পেশেন্টের, সিভিয়ারলি বার্ন পেশেন্টের ব্লাড দিতে হয়। দুইটা কারণে ব্লাড দিতে হয়। একটা হলো যে সিভিয়ারলি বার্ন অর ডিপলি বার্ন পেশেন্টের ক্ষেত্রে এটা তো থার্মাল বার্ন, বডির ভিতরে তো হিট পাস হয়েছে, হ্যাঁ, হিট পাস হয়েছে, তখন রেড সেল পপুলেশন হিটের জন্য ড্যামেজ হয়ে যাবে, রেড সেল পপুলেশন অসুস্থ হয়ে পড়বে। কিছু তো সাথে সাথে মারা যাবে, হিমোলাইসিস হয়ে যাবে কিছু, আর কিছু অসুস্থ হবে, ফ্রেজাইল হয়ে যাবে, ফ্রেজাইল।
রেড সেল ফ্র্যাজাইল হয়ে যাবে। রেড সেলের যে পারফরমেন্স, কাজের যে পারফরমেন্স, যেমন অক্সিজেন ট্রান্সপোর্ট করা, এটা পারবে না। এবং তাদের লাইফ স্প্যান 120 ডেজ থাকবে না, 60 ডেজ 40 ডেজের মধ্যে তারা ভেঙে 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 যাচ্ছে। তাহলে রেড সেল হিটের কারণে, বার্নের কারণে ডাইরেক্ট রেড সেল পপুলেশন ইনজুরি হচ্ছে, কিছু ডেথ হয়ে যাচ্ছে, আর কিছু ফ্র্যাজাইল হয়ে যাচ্ছে, ইনজুরি হচ্ছে, বেঁচে আছে কিন্তু লাইফ স্প্যান কমে যাচ্ছে। Capillary leakage gradually stopped within 48 hours and diuresis follows if adequately resuscitated. এই যে পেশেন্টের লিকেজ বন্ধ হয়ে যাবে একা একাই, কিন্তু তোমাকে সাপোর্ট দিতে হবে, সাপোর্ট দিতে হবে। তোমাকে কি দিতে হবে? ফ্লুইড দিতে হবে, অ্যানালজেসিক দিতে হবে, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। যেখানে এপিডার্মিস লস হয়ে গেছে, তার ইনক্রিজ রিস্ক অফ ইনফেকশন, অ্যান্টিবায়োটিক্স দিতে হবে। ফ্লুইড দাও, অ্যানালজেসিক দাও। অ্যানালজেসিক কেন দিবা? পেইন 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 কেন ম্যানেজ করতে হবে? আরে বাবা, পেইন যদি না ম্যানেজ করো, বার্নের পেশেন্ট তো শকে চলে যাবে। তার নাম হলো নিউরোজেনিক শক। প্লাজমা লস হওয়ার কোনো কারণে হাইপোভোলেমিক শক, আর সিভিয়ার পেইন হওয়ার জন্য নিউরোজেনিক শক। আর এরপরে পেশেন্টের যে ম্যাসাকার ইনজুরি হয়েছে, ইনফেকশন হয়েছে, কোথায় পড়েছিল, একটা বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটছে, তার শরীরের মধ্যে দুনিয়ার কন্টামিনেশন আছে, টয়লেটের কাছে পড়ে থাকতে পারে, এই পেশেন্টের পরে সেপ্টিসিমিয়া ডেভেলপ করবে। তখন বলবো সেপ্টিসিমিক শক। কথা আছে যে হোয়াট আর দ্য শক অকার ইন দ্য বার্ন পেশেন্ট, তাহলে বলতে হবে নিউরোজেনিক শক, হাইপোভোলেমিক শক, সেপ্টিসিমিক শক, সেপ্টিসিমিক। এনিওয়ে, এগুলা তোমরা জানো। ক্যাপিলারি লিকেজ গ্র্যাজুয়ালি স্টপ। আচ্ছা, তাহলে এটা বলা হলো, এটা ব্লাড কেন দেবো, এটা বলা হয়েছে, এই স্লাইডটা বলা হয়েছে। Hypovolemic shock, the effect on circulation is directly related to the size and depth of the burn wound. এই কথা আমি তো প্রথম থেকেই তোমাদের বলছি, সিস্টেমিক ইভেন্ট, সিস্টেমিক ইভেন্ট কি সব বার্নে হবে? প্রথমেই বলছি, প্রথম লাইন ডেফিনিশন পরে, যে মাইনর ইনজুরি যদি হয়, মাইনর যদি বার্ন হয়, কিছুই লাগে না রে বাবা, একটু ক্রিম টিম লাগাও, ভালো হয়ে গেল। এপিথেলিয়াম ইনজুরি ইনট্যাক্ট, পার্সেন্টেজ অফ বার্নও বেশি নেই। এই জন্য কিন্তু বার্ন আমরা ভয় পাই কোথায়? যদি এক্সটেন্সিভ বার্ন হয় আর যদি ইনহ্যালেশনাল বার্ন হয়, তখন তো তাকে বাঁচানো যায় না। কত মানুষ মারা গেল, মারা যাচ্ছে সারা বিশ্বের মধ্যে, বার্নের জন্য মারা যায়। ফোর্থ মোস্ট কমন কজ অফ ডেথ, আমি বলেছি। দি ইফেক্ট অন দা circulation, fourth most common বলতে trauma related death. The effect on the circulation is directly related to the size and depth of the burn. তাহলে সাইজের উপরে বার্ন ক্লাসিফিকেশন আমরা করেছি, তার ডেপথের উপরে ডিটেইলস করেছি। ইনট্যাক্ট ক্যাপিলারি ডাজ নট অ্যালাউ টু লিক প্লাজমা প্রোটিনস বাট ক্রিস্টালয়েড। এখানে একটা ইম্পর্টেন্ট, এগুলোও বলেছি, আবারও বলতেছি, যে ইনট্যাক্ট ক্যাপিলারি, যে ক্যাপিলারিতে যে ট্রমা হয় নাই, ট্রমাটাইজ পেশেন্ট হয় নাই, ডায়রিয়া ভমিটিং এর পেশেন্টের ক্ষেত্রে ডায়রিয়াতে বলা হবে যে ডায়রিয়ায় বডিতে কি হয়? ডায়রিয়া অ্যালকালি লস হয়, পটাশিয়াম লস হয়, বাইকার্বনেট পটাশিয়াম লস হয়, তাহলে ডায়রিয়া হয় অ্যাসিডোসিস। আর ভমিটিং এ কি হয়? ভমিটিং অ্যাসিড লস হয়, বডিতে হবে অ্যালকালোসিস। এগুলা তো ভাইয়া বোর্ডে কখন কোন দিক দিয়ে কোন প্রশ্ন হবে ঠিক আছে না, কিন্তু এগুলা পেইড কোশ্চেন। হ্যাঁ, যে প্রলং ভমিটিং এ কি হয়? অ্যালকালোসিস হয় স্যার, হাইড্রোক্লোরিক অ্যাসিড লস হয়, আরো অনেক কথা আছে এখানে, মেকানিজম 5টা স্টেপে ইয়া করা আছে, আর লেকচারও করা বানানো আছে। যাও, ডায়রিয়াতে কি হয়? পটাশিয়াম বাইকার্বনেট লস হয় স্যার, তাহলে বাইকার্বনেট লস হলে কি হবে? অ্যাসিডোসিস হয়। তাহলে ডায়রিয়ায় হয় হলো অ্যাসিডোসিস, আর ভমিটিং এ হয় অ্যালকালোসিস। ঠিক আছে, এখন এটা বুঝে কি ফ্লুইড দিবা, যা লস হচ্ছে সেটা দিবা, এটা আলাদা লেকচার। তাহলে আমরা কি আসতেছি, যে ইফেক্ট অন দ্য সার্কুলেশন ইজ ডাইরেক্টলি রিলেটেড টু দ্য সাইজ এন্ড ডেপথ অফ দ্য বার্ন। সার্কুলেশনের যে ইফেক্ট, মাল্টি অর্গান ফেলিয়ারের যে ইফেক্ট, এটা ডিপেন্ড করবে যে ডেপথ, সিভিয়ারিটি অফ দ্য বার্ন। ইনট্যাক্ট ক্যাপিলারি ডাজ নট অ্যালাউ টু লিক প্লাজমা প্রোটিন বাট ক্রিস্টালয়েড। এই যে ক্রিস্টালয়েড অ্যালাউ করে। তুমি যদি একটা ডায়রিয়া আর ভমিটিং পেশেন্টের, ডায়রিয়া দিবা তুমি হার্টম্যান সলিউশন, আর ভমিটিং এ দিবা নরমাল স্যালাইন, সোডিয়াম ক্লোরাইড। এই সোডিয়াম ক্লোরাইডটাই লস হয়। এই সোডিয়াম ক্লোরাইড যদি তুমি
না দাও, তাহলে ধীরে 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 মেকানিজমটা জটিল হতে থাকে। আবার যখন তুমি দাও তখন ধীরে 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 রিভার্স হবে। তাহলে সোডিয়াম ক্লোরাইড যদি তুমি দাও কয়েক লিটার, তাহলে প্লাজমা ভলিউম কত হবে? আমি একটা কথা এখানে বলে রাখি যে তুমি যদি 13 লিটার 13 লিটার 5% দিয়ে দাও, 5% দিয়ে মানে প্লেন ওয়াটার, ডেক্সট্রোজটা মেটাবলিজম হয়ে যায়, 5% দিয়ে মানে ডেক্সট্রোজেন একা। 13 লিটার যদি তুমি দাও তাহলে প্লাজমা ভলিউম 1 লিটার বাড়বে। আর যদি 7 লিটার ক্রিস্টালয়েড দাও তাহলে 1 লিটার প্লাজমা ভলিউম বাড়বে ইন দ্য প্রেজেন্স অফ ইনট্যাক্ট ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। আর যদি 1 লিটার যদি কলয়েড দাও তাহলে 1 লিটারই প্লাজমা ভলিউম বাড়বে ইন দ্য প্রেজেন্স অফ ইনট্যাক্ট ক্যাপিলারি এন্ডোথেলিয়াম। এগুলা বোঝার ব্যাপার আছে, এগুলা আলাদা লেকচার। So first 24 to 48 hours need colloid in the presence of damaged capillary endothelium, then crystalloid। এরপরে যখন দেখা গেল যে আর লিক হচ্ছে না, ইউরিন আউটপুট মনিটর করো, ইউরিন আউটপুট, হ্যাঁ, ক্রিস্টালয়েড কলয়েড দিতে থাকো। আবার এটাও বলে রাখি, যতই ফ্লুইড দাও না কেন, যতই রিসার্চিট করো না কেন, ইট ইজ নট পসিবল টু সেভ দ্য লাইফ ইফ দ্য পেশেন্ট হ্যাজ গট এক্সটেন্সিভ বার্ন। কিন্তু এগুলো করতে থাকতে হবে, বডির সিস্টেম তোমাকে হেল্প করবে এবং বডিকে তোমার দাঁড় করা দেওয়ার চেষ্টা করবে। তাহলে প্রথমে কলয়েড, ব্লাড এগুলা দিলা, আর ইউরিন আউটপুট দেখা যাচ্ছে যে ঠিক আছে, ইউরিন ভলিউম ইজ মেইনটেইন। ইউরিন ভলিউম কি বুঝবা? ইউরিন ভলিউম নরমাল ইউরিন ভলিউম কত? তাহলে বলবা 30 to 40 ml per hour in 60 কেজি ম্যান। কিন্তু এটা শুনতে চায় না, সারা শুনতে চায় যে রেঞ্জে যে 0.5 to 1 ml per kg per hour। ইউরিন আউটপুট কত? 0.5 to 1 ml per kg body weight per hour। কেজি পার কেজি যদি 60 কেজি হয় তাহলে পার কেজি যদি পার কেজি না বলে যদি আমি 60 কেজি হিসাব করি, আর 60 কেজির হিসাবে হয় হলো 30 to 60 ml per hour। তাহলে পার কেজির হিসাবটা করা তোমার জন্য ডিফিকাল্ট হবে। হ্যাঁ, এটা অনেক কম আসবে, 1 ml আসবে। কিন্তু তুমি ক্যাথেটার দিয়ে রাখো, ক্যাথেটার ব্যাগ তো দেখবা 1 ঘন্টা পর দেখবা 60 কেজি মোটামুটি ওয়েট আছে, 1 ঘন্টা পরে দেখবা যে কতটুকু আছে, 60 ml আসছে কিনা। 60 ml তো চোখে দেখা যাবে। তাহলে 30 to 60 ml যদি তার ফ্লুইড ইউরিন আউটপুট আসে, তাহলে আর ফ্লুইড দেওয়ার দরকার নাই, স্টপ ইট। বাট ইউ শুড মেনটেন দ্য আইভি channel. This IV channel is important for the medication purpose। আর স্লোলি তুমি ফ্লুইড দিয়ে দিতে থাকলা, আর মেডিকেশন এখান থেকে যেতে থাকবে। যখন যে অ্যান্টিবায়োটিক দরকার, যেটা দরকার, ওই চ্যানেলটা ওপেন রাখতে হবে। ফ্লুইড কমায় দাও, বাড়ায় দাও অ্যাকর্ডিং টু দ্য ইউরিন আউটপুট। Hypovolemic shock, patient with deep burn need blood transfusion because the red cell population sustain direct thermal injury. The RBC population also become fragile and reduces their lifespan. 10:24 আমার ক্লাস কটা বলতো? হ্যালো হ্যালো, একজনও কথা বলে না। তো 10:30। আচ্ছা, আরো কিছুক্ষণ আছে তাই তো? আচ্ছা, hypovolemic shock, patient with deep burn need blood transfusion because the blood এর কথা বলতেছি। ব্লাড এর আগে বললাম যে রেড সেল পপুলেশন ইনজুরি হয়, তাছাড়া রেড সেল পপুলেশন অলসো বিকাম ফ্র্যাজাইল এন্ড রিডিউসেস দেয়ার লাইফ স্প্যান। এটা বলছি আমি, ব্লাড কেন দেব, এই কথা বলছি। প্যাথোফিজিওলজি অফ ইনহেলেশনাল শক, ইনহেলেশনাল ইনজুরি প্যাথোফিজিওলজি কি? প্যাথোফিজিওলজি এখানে দুইটা জিনিস, হট এন্ড ড্রাই এয়ার আর একটা স্টিম। মাইন্ড ইট, ওয়ান ইজ হট এন্ড ড্রাই এয়ার, একটা স্টিম, আর একটা বার্নিং কেমিক্যালস। প্লাস্টিক বার্ন হলো, ম্যাট্রেস বার্ন হলো, তার যে কেমিক্যাল প্রোডাক্টস হয় এগুলা কেমিক্যাল অ্যালভিউলাইটিস করে। ড্রাই এয়ারটা লাংস পর্যন্ত যায় না, কারণ
তুমি দেখবা এখন করোনা ভাইরাস, তোমাদের মধ্যে কেউ যদি করোনা ভাইরাস আক্রান্ত হয়ে থাকে, ভালো হয়ে গেছে ইনশাআল্লাহ, তারা তো দেখো যে গরম পানির ভাপ নিছো, এই গরম পানিটা যখন তুমি নিলা, যদি গরম পানি একটু বেশি গরম হয়, তাহলে ধাপ করে ল্যারেঞ্জিয়াল স্পাজম হয়ে আর ভিতরে যায় না। সেনসিটিভ ল্যারেঞ্জিয়াল মিউকোসা কি করে, যে বেশি গরম, এটা আর নিচে নিচে যেতে দিবে না, বন্ধ করে দেয়। এই জন্য হট এয়ার তুমি নিতে পারবে না, ল্যারেঞ্জিয়াল স্পাজম হবে। কিন্তু তুমি তো হাবুডাবু, আলটিমেটলি তুমি যদি ওখান থেকে বের হতে না পারো, হ্যাঁ, তাহলে তো মারাই যাও। সো ড্রাই এয়ার সুপ্রাগ্লটিক পর্যন্ত, ল্যারিংস পর্যন্ত ইনজুরি করে, কারণ ল্যারেঞ্জিয়াল স্পাজম হয়ে নিচ পর্যন্ত এয়ার পর্যন্ত যায় না। বাট ইনজুর, ড্রাই এয়ার ইনজুর করে ওরোফ্যারিংস, ল্যারিংস, ল্যারিঞ্জিয়াল ইডিমা, এয়ারওয়ে অবস্ট্রাকশন করে, এয়ারওয়ে অবস্ট্রাকশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন, এয়ারওয়ে অবস্ট্রাকশন, ম্যানেজমেন্ট অফ এয়ারওয়ে ভেরি ভাইটাল, ভেরি ভাইটাল। ইমিডিয়েট তুমি সব পুড়ে গেছে, ফেসিয়াল বার্ন হয়ে গেছে, হিস্টরি অফ ইন্ট্রাপমেন্ট উইদিন দা রুম, ইমিডিয়েট ইন্টিউবেশন করতে হবে, না হলে ল্যারেঞ্জিয়াল ইডিমা হয়ে ল্যারেঞ্জ অবস্ট্রাকশন হয়ে যাবে, তুমি টিউব ঢুকাতে পারবা না। এখন টিউব তো ঢুকাবে অ্যানেস্থেসিস্ট, তুমি যেটা কি করবা, ক্রিকোথাইরয়েডেক্টমি, সোজা জিনিস, ক্রিকোথাইরয়েড আছে না, এই ক্রিকোথাইরয়েডের নিচে ফুটা করে দিবা, হ্যাঁ, ফুটা করে দিও, তাহলে বেঁচে যাবে। ইট ইজ দ্য স্টিম, it is a steam having 4,000 times that capacity is to lungs and damage lower respiratory tract। তাহলে লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ড্যামেজ করে, হ্যাঁ, লোয়ার রেসপিরেটরি ট্র্যাক্ট ড্যামেজ করে স্টিম, তার ল্যাটেন্ট হিট খুব বেশি, সেটা নিচে করে। স্মোক ইনহেলেশন ইনজুরি ইজ স্মোক, যে বার্নিং প্রসেসের মধ্যে স্মোক আসতেছে, মনে রাখতে হবে এগুলা কেমিক্যাল আছে এর মধ্যে, কেমিক্যাল, এই কেমিক্যাল কি করে, কেমিক্যাল অ্যালভিওলাইটিস করে। Smoke inhalation or injury in confined room causes various types of chemical injuries depending on the type of materials burned। ইম্পর্টেন্ট জিনিস তোমাদের বুঝতে হবে, বাইবের সময় তোমাদের সাথে এগুলো কথা হয়। তাহলে ড্রাই এয়ার, স্টিম, আর একটা হলো স্মোক ইনহেলেশন আর ইনজুরি, এর মধ্যে স্মোক আছে। Pathophysiology of inhalation injury, chemicals released from burning materials causes chemical alveolitis and pulmonary edema। The degree of inhalation injury depends on the temperature, time and burning materials। তাহলে এয়ারওয়ে কতটুকু পুরলো, বেশি না কম, এটা ডিপেন্ডস করলো না ওই যে কত হিট ছিল, টাইম ছিল। আর বার্নিং ম্যাটেরিয়াল যদি প্লাস্টিক হয়, তাহলে কেমিক্যাল অ্যালভিওলাইটিসের অবস্থা খারাপ হয়, বেশি হয়ে যাবে। এর হিস্ট্রি নিতে হবে, হিস্ট্রি। যদি হাউ ইউ উইল অ্যাসেস বার্ন পেশেন্ট, স্যার আই উইল টেক ডিটেল হিস্ট্রি, এক্সামিনেশন, এরিয়া, ডিপ, হিস্ট্রি এক্সামিনেশন অ্যাসেস করার জন্য লাগবে। যে কেউ বলে এবার শুধু হিস্ট্রি নিব, এক্সামিনেশন করবো। প্যাথোফিজিওলজি এক্সামিনেশন কি, ওই এতক্ষণ ধরে হিস্ট্রি এক্সামিনেশন দিতেই থাকবা না স্যার, প্রায়োরিটি দিব ABCDE, এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, র্যাপিড। প্যাথোফিজিওলজি অফ ইনহেলেশন আর ইনজুরি, কার্বন মনোক্সাইড পয়জনিং, এরা কন্টিনিউশন হচ্ছে। প্যাথোফিজিওলজি অফ ইনহেলেশন ইনজুরি কয়েকটা স্লাইড গেল, এরা হলো কন্টিনিউড। কার্বন মনোক্সাইড আসছে, ইম্পর্টেন্ট ভাইটাল জিনিস আসছে। Incomplete combustion of any carbon containing materials produces carbon monoxide and causes multiple toxicity। কিভাবে মাল্টিপল করে, এক নাম্বার হলো কার্বন মনোক্সাইড অক্সিজেনকে বাইন্ড করতে দেয় না হিমোগ্লোবিনের সাথে, অক্সিজেনকে বাইন্ড করতে দেয় না মায়োগ্লোবিনের সাথে, অক্সিজেনকে বাইন্ড করে দেয় সাইটোক্রোম অক্সিডেজকে হ্যাম্পার করে। হ্যাম্পার অক্সিজেন রিলিজ টু দ্য টিস্যু, সেলুলার হাইপক্সিয়া এন্ড ডেথ। এটা দেখা যাচ্ছে যে তোমার এয়ারের ভিতরে অনেক বেশি অক্সিজেন আছে বা অক্সিজেন দিচ্ছে, কিন্তু অক্সিজেন তো টিস্যু পর্যন্ত পৌঁছাতেছে না, কারণ কার্বন মনোক্সাইড কি ওখানে বসে আছে। কার্বন মনোক্সাইড has got 250 times affinity for binding with hemoglobin than oxygen। এটা তোমরা ফিজিওলজিতে গ্যাননের মধ্যে পড়ে থাকতে পারো, এখানেও আছে 200 to 250 টাইমস। এখানে আমার মনে আছে গ্যাননে 250 টাইমসই লেখা আছে অ্যাফিনিটি, যে কে বাইন্ড করবে হিমোগ্লোবিনের সাথে, কার্বন মনোক্সাইড না অক্সিজেন। যদি কার্বন মনোক্সাইডটা থাকে বডির মধ্যে, ইনকমপ্লিট কম্বাসন, ধোঁয়ার ভিতরে রেখে গেছো, তাহলে রাস্তাঘাটে তোমরা যখন চলাফেরা করো সাবধান, যেখানে ধোঁয়া আছে দৌড় দিয়ে বের হয়ে যাবা নাক বন্ধ করে,
ধোয়া আছে, নাক বন্ধ করে দৌড় দিয়ে বের হয়ে যাবে, কারণ এটার মধ্যে কার্বন মনোক্সাইড আছে, গিয়ে হিমোগ্লোবিনের সাথে বাইন্ড করবে, তোমাকে আরো অক্সিজেন ট্রান্সফার হতে দিবে না। Criteria of hospital admission: airway burn, more than 15% burn, requires surgery, burn requires surgery, hand burn, face burn, feet burn, perineum burn, extrema page, বুড়া এবং বাচ্চা, ইলেকট্রিক্যাল বার্ন এন্ড কেমিক্যাল বার্ন। যদি বলা হয় যে কোন পেশেন্টকে হাসপাতালে অ্যাডমিশন দিবা, তুমি জিবি প্র্যাকটিস করো, এমবিবিএস ডাক্তার, এখন গিয়ে প্র্যাকটিস করা শুরু করছো, তাহলে এইগুলা ক্রাইটেরিয়া অফ হসপিটাল অ্যাডমিশন। Sign of airway injury. Airway injury sign কিভাবে দেখবা? History of being trapped in a room, loss of all hair of the nose, facial burn, burn around the neck. এটা sign of burn. Causes of shock. আমি একটু আগে বলছি নিউরোজেনিক শক ডিউ টু পেইন। তাহলে একটা বার্ন পেশেন্টের শকের কারণ কি কি আছে? বার্ন পেশেন্টের শকের কারণ আছে তিনটা দেখাচ্ছে। নিউরোজেনিক শক ডিউ টু পেইন, হাইপোভোলিমিক শক ডিউ টু ফ্লুইড এক্সট্রাভাসেশন এন্ড ইভাপোরেশন, আর সেপটিক শক ডিউ টু ইনফেকশন এন্ড সেপটিসিমিয়া। এখন পরীক্ষার মধ্যে ধরে আমাদের 14 স্যার কিছুদিন আগে মারা গেছে, মীর মাহবুব স্যার মারা গেছে। স্যার তো প্রায় ধরলো আর ধরতো যে বার্নের পেশেন্ট আসছে ওয়ার্ডের ভিতরে, চিল্লাচিল্লি করতেছে, তুমি কি করবা? হাসান স্যারও এই প্রশ্ন করে, বার্নের পেশেন্ট আসছে, চিল্লাচিল্লি করতেছে, খুব ব্যথা, কি করবা? এখন যারা তোমরা গাদা গরু, আমি কি করব, পার্সেন্টেজ অফ বার্ন, ডিপ অফ বার্ন, ফ্লুইড দিব, এটা সে জানতে চাচ্ছে। ব্যথার ওষুধ দিব, ব্যথার ওষুধ দিব আমরা, পেইন কিলার অ্যানালজেসিক দিব, অ্যানালজেসিক না দিলে শক হবে তো। এই তোমরা কি শুনতেছো নাকি? ইয়েস স্যার। হ্যাঁ, রেসপন্স করবা। আমি তো তোমাদের দেখতেছি না, হ্যাঁ, আমি খালি স্ক্রিন দেখতেছি। বাই দূর থেকে তুমি যদি রেসপন্স করো তাহলে ফিল ফ্রি টু টক উইথ মি। ইফ এনি কোশ্চেন টেল মি, স্যার স্টপ এন্ড গিভ মাই অ্যান্সার। কোশ্চেন আছে? স্যার কোশ্চেন আসছে। হ্যাঁ বলো। আর ক্লাস কতক্ষণ আছে? স্যার ক্লাস তো শেষ স্যার, টাইম শেষ স্যার। এগুলো তো শেষ হয় না। স্যার শোনো শোনো 1 মিনিট। কমপ্লিকেশন অফ বার্ন, এই দেখো এগুলো হলাম কজেস অফ শক, তারপরে হলো কমপ্লিকেশন। কমপ্লিকেশন কি? বার্ন হইলে শক হবে, ইনফেকশন হবে, সিস্টেমিক ইনফ্লামেটরি রেসপন্স সিনড্রোম হবে, মাল্টিপল অর্গান ডিসফাংশন সিনড্রোম হবে, মাল্টিপল অর্গান সিস্টেম ফেলিয়ার হবে, পরবর্তীতে হাইপারট্রফি স্কার হবে, কেলয়েড স্কার হবে, স্কারের ভিতরে আলসার হবে, কন্ট্রাকশন হবে, মার্জোলিন আলসার বলে। মার্জোলিন আলসার ইজ স্কোয়ামাস সেল ক্যান্সার। তাহলে কমপ্লিকেশন বলতে ইমিডিয়েট বলবা, ইমিডিয়েট শক হবে স্যার, হ্যাঁ, এরপরে স্যার ইনফেকশন হবে, ইমিডিয়েট শক এবং মাল্টি অর্গান ফেলিয়ার, এরপরে ইনফেকশন সেপ্টিসিমিয়া হবে, এরপরে হিল যদি হয়ে যায় কেলয়েড স্কার হবে, হাইপারট্রফিক স্কার হবে, এর মধ্যে আলসার হয়ে মার্জোলিন আলসার হবে। এটা কমপ্লিকেশন ইম্পর্টেন্ট করতে হবে। এগুলা কিছু ছবি টবি দিছিলাম এখানে তোমাদের। কন্ট্রাকচার হাতের মধ্যে, যে এখানে হাতের মধ্যে কন্ট্রাকচার, এই কন্ট্রাকচার এগুলো রাস্তাঘাটেও দেখার কথা। কন্ট্রাকচার, এই যে কন্ট্রাকচার, এরকম কন্ট্রাকচার কখনো দেখছিলা? হ্যালো, না এই স্যার। রাস্তাঘাটে দেখা যায় এরকম কন্ট্রাকচার, দেখো না, গলার নিচে রাস্তাঘাটে দেখা যায়, দেখো এরা তোমরা ছোট ছেলে পেলে দেখো না, দেখবা কিছুদিন পরে হসপিটালে দেখবা। এরা হলো কন্ট্রাকচার, এটা কন্ট্রাকচার, এরা এরম কয়। তাহলে কি এর পিভিসি মানে কি? পিভিসি মানে বলো তো, পিভিসি মানে কি? একটা প্রশ্ন উত্তর দাও। পোস্ট বার্ন কন্ট্রাকচার। ভেরি গুড, ভেরি গুড। পোস্ট বার্ন কন্ট্রাক্ট কোথায় আছে? হ্যাঁ, অ্যান্টেরিয়র নেকে, তাই না? অ্যান্টেরিয়র নেকে পোস্ট বার্ন। আর এর আগে একটা দেখাছিলাম, এটা পোস্ট বার্ন কন্ট্রাকচার কোথায় আছে? এই যে এখানে ফ্লেক্সর অ্যাসপেক্ট অফ দ্য এলবো, হাত সোজা করতে পারতেছে না, এগুলো অনেক আছে, রাস্তাঘাটে আছে। তারপরে এইখানে দেখো অ্যাক্সিলার দিকে আছে, অ্যাক্সিলার দিকে আছে, এগুলা নিয়ে ভিক্ষা করে, কিন্তু এটা রিলিজ রিকনস্ট্রাকশন করা যায়। আর এখানে এগুলা কি? এটা হাইপারট্রফিক স্কার, এটার নাম হলো হাইপারট্রফিক স্কার, হাইপারট্রফিক স্কার, হ্যাঁ, হাইপারট্রফিক। আরো কিছু চিত্র দিছি, আরো আছে। এই যে এটার নাম কি? এটার নাম হলো কেলয়েড, কেলয়েড স্কার। অপারেশন করছিল তখন এটা হয়েছে কেলয়েড স্কার, ঠিক আছে? আচ্ছা, এই কেলয়েড স্কার দিয়ে কি বুঝতে পারো যে কি অপারেশন হয়েছিল?
দেখো এখানে আর একটা কেলয়েড স্কার আছে, এইখানে আর একটা আছে। একজন প্লিজ দেখি যে ট্যালেন্ট পিপল আছে নাকি একজন, যে ওটিতে ঢুকছিল কখনো অপারেশন থিয়েটারে? হ্যালো, স্যার স্যার এটা ল্যাপারোস্কোপিক লাপারোস্কোপিক পোর্ট স্কোপিক্স থাকতে হতে পারে। পারে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ মেয়েটা পারতেছে, আর একটু বাবা, একটু আর একটু আমাকে হেল্প করো, আই উইল বি হাইলি প্লিজড ইফ ইউ গিভ দ্য কমপ্লিট অ্যান্সার। এটা লাস্ট, আমি আর ইয়ে করবো না। হ্যাঁ, ল্যাপারোস্কোপিক পোর্টের সাইটে এটা হাইপারট্রফিক স্কার, আর সাবকোস্টাল ইনসিশনে হলো কেলয়েড স্কার। এর মানে তুমি আর একটু মিলাও, তুমি বলবা। স্যার ওপেন কোলেসিস্টেক্টমি, ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টমি হতে পারে। আরে বাবা বলো ল্যাপারোস্কোপি ফেল হয়েছে, ল্যাপারোস্কোপি করতে গেছিল, ফেল হয়েছে, তারপরে ওপেন করছে। যে কোনো অপারেশন, যে কোনো বাউল ভাই, হ্যাঁ এই বারবার, তো ল্যাপারোস্কোপি করতে গিয়ে ফেল কইরা যে বড় কাটছে, হ্যাঁ পুরো পেট কেটে ফেলাইছে করে আবার। হ্যাঁ, আমার সৌভাগ্য যে আপনার সাথে কথা হলো। হ্যাঁ, এই যে ব্ল্যাক ব্ল্যাক মহিলা তো বুঝছেন নি, হ্যাঁ হ্যাঁ এদের ইয়ে হওয়ার লাইট হয়েছে, হ্যাঁ। কিলোয়েড হওয়ার সম্ভাবনা বেশি। ওদের দেখেন এটা কিন্তু অনেক জটিল কোশ্চেন একটা ক্লিনিক্যাল, হ্যাঁ। হ্যাঁ, ওদের বুঝাতে চাচ্ছি যে এটা কি হয়েছিল, ল্যাপারোস্কোপি কনভার্সন হয়েছে এটা, হ্যাঁ। এবং এটা 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 দিস ইজ দ্য লাস্ট স্লাইড। আমি বের হয়ে গেলাম বার ভাই, কই কই যাবেন আপনি? যাই কোথায় যাবো এখন, আপনার ফ্লোর আপনাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, যান। আচ্ছা ঠিক আছে। আমি তো কিছু পড়াবো না, আমি 10 মিনিট পড়াই নাই। আচ্ছা বলেন বলেন, হুম, ঠিক আছে কথা বলেন, আচ্ছা ঠিক আপনার আছে। যা কথা বলবেন সাক্কা কথা, আমি তো আজে বাজে কথা বলি। না না, আমি না এখন না কোনো বড় বেশি কথা বার্তা নাই, সবাই ইয়ে কথা। আচ্ছা স্যার বন্ধু, বার্নে একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো বলো, বলো স্যারকে জিজ্ঞেস করো। আর স্যারকে প্রশ্ন করো। না না না, আমি বাবু স্যার জিজ্ঞেস করো। স্যার হ্যাঁ বলো। স্যার ডিপ বার্নে তো স্যার পেইন সেন্সেশনটা থাকে না, তো তখন কি স্যার অ্যানালজেসিস দরকার আছে স্যার? এটা ডিপ বার্ন হলে থাকে না, ঠিক আছে, তারপরে অ্যানালিসিস দিবা, ঠিক আছে। কিছু পেইন সেকশন দুইটা, সোমাটিক আর অটোনমিক। হ্যাঁ, অটোনমিক সিস্টেম তখন ব্যথার জন্য সেটা স্টিমুলেটেড হবে, এটাকে বন্ধ করার জন্য সেন্টার থেকে তখন আমরা সেন্ট্রালি অ্যাক্টিং অ্যানালিসিস দিব। তবে সুপারফিশিয়াল বার্ন, পার্শিয়াল থিকনেস বার্ন, যেখানে ব্যথা চিৎকার করতেছে ওখানে তো দিবাই, দিতেই হবে। আর ডিপ বার্নের ক্ষেত্রে ব্যথা সাধারণত থাকে না, যেটা চার্ট ব্ল্যাক লেদারি হয়ে যায়। ডিপ বার্নে যেটা হয় গিয়ে তোমার কোনো সময় বার্ন হিসাব করে হয় না, যে শুধু ডিপই হবে আর সুপারফিশিয়াল সাথে সুপারফিশিয়াল একটু থাকবে না, হ্যাঁ, এরকম সাধারণত কোনো হয় না। তুমি ডিপ কিছু পোর্শন ডিপ থাকে, অনেক সময় এর সাথে মিক্স থাকে, মিক্স বার্ন হয় অনেক সময়। মিক্স বার্ন বেশিরভাগ ক্ষেত্রেই মিক্স বার্ন, তুমি তো পেন কিলার দিতেই হবে। মিক্স বার্ন আছে, তোমার সুপারফিশিয়াল বার্নের একটা ইয়ে আছে, তুমি এক জায়গায় ডিপ হইছে, পাশে দেখবা তো যে আশেপাশে একটু সুপারফিশিয়াল আছে, এই যে তোমার পেইন হবেই। তুমি অ্যাসেস করতে সময় হয়তো কতটুকু ডিপ আছে, কতটুকু সুপারফিশিয়াল আছে, সেটা তুমি পেন সেন্সেশন দিয়ে তুমি অ্যাসেস করবা। কিন্তু পেশেন্টের যে অলওয়েজ যে পেশেন্টের শুধু ডিপ বার্ন হবে আর শুধু সুপারফিশিয়াল বার্ন হবে এরকম না, প্রায় সময় মিক্সড বার্ন থাকে। মিক্সড হয়। স্যার এক সুন্দর উত্তর দিছে, অতএব অ্যান্সার হলো দিতে হবে অ্যানালজেসিক। ঠিক আছে, থ্যাংক ইউ অল।